সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের শোনাবে সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের আরেকটি দুর্দান্ত রহস্য কাহিনী, শিকার বাড়ি রহস্য। বিচিত্র ঘরানার বহুমুখী প্রতিভাধর লেখক শুভ মানস ঘোষ অলৌকিক ও থ্রিলার চর্চাতেও বিশেষ কৃতিত্বের দাবিদার। তাঁর স্বাতন্ত্র্য এখানেই যে অলৌকিক সাহিত্যের সঙ্গে সঙ্গে অপরাধ কাহিনীতেও রিজন ও লজিকের এতটুকু বিচ্যুতি লক্ষ্য করা যায় না। লেখকের জন্ম 17 অক্টোবর 1958 হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। অবসৃত অধ্যাপক, ছাত্রাবস্থায় লেখালেখির সূত্রপাত। প্রথম গল্পগ্রন্থ গল্প অল্প স্বল্প। ছোটদের প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় খাসনবিশের খাসা যন্তর। আনন্দ পাবলিশার্স প্রকাশিত বন্ধুর বাড়ি লেখককে ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা দান করে। আজ কাহনে আপনারা যে কাহিনীটি শুনবেন সেটি আমরা নিয়েছি লেখকের ভয়ঙ্কর টিকটিকি রহস্য বইটি থেকে। গল্পটি মূলত কিশোর পাঠ্য হলেও সব বয়সী শ্রোতাদেরই এই কাহিনী ভালো লাগবে আশা করি। শুরু করার আগে আপনাদের সেই চিরপরিচিত দুটো কথা। প্রথমত, সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। গল্পটি দৈর্ঘ্যে বড় হওয়ায় আমরা গল্পটি নিয়ে এসেছি দুটি পর্বে। শুরু হচ্ছে শুভ মানস ঘোষের কাহিনী শিকার বাড়ি রহস্য, প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক। ভদ্রলোকের বয়স 50-এর আশেপাশে। পোড়া পোড়া গায়ের রং, বসা বসা চোখ, চুলে সাদার ছোপ, পরনে খদ্দরের ধুতি পাঞ্জাবি। শহর থেকে লোকজন এসেছে শুনে আলাপ করতে এসেছেন। ভদ্রলোক বাংলাতেই কথা বলছিলেন, কিন্তু কেমন একটা যেন টান। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের লিডার ছোট কাকার কাছে অর্কদেব পরে শুনেছিল একে বলে ঝাড়খণ্ডী বাংলা, কেউ কেউ আবার মোটা বাংলাও বলে। অর্করা এসে উঠেছে বন বিভাগের সুন্দর সুসজ্জিত ইন্সপেকশন বাংলোয়। বাংলোটা চমৎকার। সামনেই মস্ত একটা পাহাড়, পেছনে একদিকে সুবিস্তীর্ণ জলাধার, অন্যদিকে পাহাড়ের বিকট গড়ান। একটু এদিক ওদিক হলেই গড়াতে গড়াতে প্রায় কয়েকশো ফুট নিচে। অর্কর বাবার এক বন্ধু বনমন্ত্রকের বড় অফিসার, তিনিই তাদের থাকার জন্য বাংলোর ভিআইপি স্যুটটার ব্যবস্থা করে দিয়েছেন। নমস্কার, আমার নাম পর্বত মাহাতো। ছোট কাকা প্রতি নমস্কার করে বলল, নমস্কার, অনুগ্রহ করে নামটা আর একবার বলবেন। ভদ্রলোক মুচকি হাসলেন। গে পর্বত মাহাতো। আমার নামটা আপনাদের কাছে অদ্ভুত ঠেকছে বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। বাপ মা আমাকে ওই নামই দিয়েছেন। এই তল্লাটে পর্বত তো নাই। এই যা দেখছেন সবই পাহাড়, ডুংরি আর টিলা। পর্বত আছে হিমালয়ে, বাবা চোখেই দেখেননি, তাই আমার নাম দিয়ে সে শখ মিটিয়েছিলেন। বলে ভদ্রলোক নিজের আর যে পরিচয় দিলেন তাতে জানা গেল তিনি এ অঞ্চলের পুরনো লোক। একসময় জমি জমা ভালোই ছিল। বাপ ছিলেন ছোটোখাটো জোরদার মোড়ল গোছের, রীতিমতো দাপট ছিল তাঁর। শখও ছিল 5 রকম। সেসব মেটাতেই এক এক করে অনেক জমি বিক্রি হয়ে যায়। তাই বড় হয়ে জমির ওপর আর চলছে না দেখে পর্বত মাহাতোকে চাকরি নিতে হয়। এখানকার এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন উনি।
এখন জমি বলতে সামান্যই কিছু পড়ে আছে। ছোট বোন বিবি ফিসফিস করে উঠল, এখানেও মাস্টার মশাই? বিবি কলেজে পড়া স্মার্ট মেয়ে, মোবাইল ঘাঁটাঘাঁটিতে যেমন ওস্তাদ, পড়াশোনাতেও খুব মাথা, কিন্তু বেড়াতে বেরোলে তার অন্য ভাব। উপস্থিত ভাব হলো বেড়াতে এসে কোনো শিক্ষক মহাশয়ের উপস্থিতি তার পছন্দ হচ্ছে না। চুপ! অর্ক গলা চাপল। এখন সময় বেলা 4টে। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা সবে পাহাড় জঙ্গল ঘেরা এই মনোরম লালতটিতে এসে পৌঁছেছে। লালতটির নাম কিছুদিন আগেও লোকে জানত না। বছর 3-4 আগে অর্ক বিবির ছোট কাকা মানে অধ্যাপক রজত দত্ত প্রথম যখন এখানে এসেছিলেন, তখন যে ড্যামটার জন্য এটা এখন ট্যুরিস্ট স্পটের মর্যাদা পেয়েছে সেটা সবে হয়েছে। অর্কর ছোট কাকাই এই সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিষ্ঠাতা। স্থায়ী ও শিক্ষানবিশ সদস্য নিয়ে এখনও পর্যন্ত ক্লাবের সদস্য সংখ্যা মাত্র 3। এদের মধ্যে অর্ক ছাড়াও রতিকান্ত বোলার বলে একজন রয়েছে। সে বয়সে কিছুটা বড় বলে তাকে বোলারদা বলে ডাকে। বোলারদা তাদের পাড়ায় থাকে, আধা বেকার ছেলে, লোকের বেগার খেটে বেড়ায়। স্বভাবেও সৃষ্টি ছাড়া, মজার মজার কথা বলে ছোট কাকাকে কখনো হাসায় আবার কখনো রাগায়। অর্ক আর বোলারদা ক্লাবের স্থায়ী সদস্য। বিবি এখনও শিক্ষানবিশ পর্যায়ে আছে, তাকেই পরীক্ষা করতে লালতটিতে আনা হয়েছে। পরীক্ষায় পাশ করলে তবেই তাকে স্থায়ী করা হবে। কিন্তু ছোট কাকার পরীক্ষা যে কী জিনিস হাড়ে হাড়ে জানে বলেই বিবিকে আগলাতে সঙ্গে এসেছেন তার বাবা মাও। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের মূল লক্ষ্য অ্যাডভেঞ্চার, বাঁধা ধরা ছকে বাঁধা অ্যাডভেঞ্চার নয়, সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার। এই যেমন সাঁতার কেটে গঙ্গা পারাপার, তারপর মাঝরাতে রাস্তায় কুকুর আর পুলিশ সামলে মাইলের পর মাইল হেঁটে যাওয়া, প্রচণ্ড গরমে লুয়ের মধ্যে পাহাড় টপকানো, পাহাড়ি নদীর উৎস আবিষ্কার, এই রকম। শুনে লোকজন পাগল বলে হাসাহাসি করলেও তারা গায়ে মাখে না। লালতটিতে এসে ঠিক কী নিয়ে অ্যাডভেঞ্চার হবে তা এখনো পর্যন্ত ছোট কাকা ঠিক করতে পারেনি। মাস্টারমশাই যদি হেল্প করেন এই ভেবে তাকে ঘরে নিয়ে গিয়ে খাতির করে বসিয়ে অর্করা ঘিরে দাঁড়িয়েছে তাকে। অর্কর বাবা মালপত্র গোছাচ্ছিলেন। পর্বত মাহাতোর পরিচয় পেয়ে তিনিও উৎসাহিত হলেন। বাবার চেহারা ছোট কাকার কাছাকাছি, লম্বা, পেটানো স্বাস্থ্য, কাটা কাটা মুখ চোখ, মাজা মাজা রং, তবে তাঁর গলার স্বর ছোট কাকার মতো অতটা ভারী নয়। মাল গোছানো রেখে বাবা বেডে বসলেন, বললেন, তাহলে তো ভালোই হলো। এখানে কি আছে তা আপনিই আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবেন। আপনাদের এখানে দেখার কি আছে বলুন তো? অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য না হলেও বাবাও কম যান না। সত্যি কথা বলতে কি, ছোট বয়সে এদেরই মতো আতপাগল ছিলেন, অন্তত লোকে তো তাই বলতো। অ্যাডভেঞ্চার ক্লাবের মতো তিনিও বন্ধুবান্ধব নিয়ে একটা দল তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন ভবঘুরে সংঘ। পায়ে হেঁটে ঘুরে বেড়ানোই ছিল তাদের লক্ষ্য। মাস্টারমশাই বললেন, এখানে এখানে দেখার বলতে তো ওই ড্যাম আছে, তা বাদে পাহাড় আর জঙ্গল। জঙ্গল আর আছে? বাবা বললেন, আসার সময় দেখলাম জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় চাপিয়ে ঘরে ফিরছে মেয়ে পুরুষের দল। ফরেস্টের 2-1টা গার্ডকে দেখলাম তাদের দিকে উদাস চোখে চেয়ে বসে বসে খৈনি ডলছে। পাশে শুয়ে আছে তাদের লাঠি গাছা। কতদিন থাকবে জঙ্গল মশাই? আসলে এখানকার মানুষজন এত গরিব যে জঙ্গল ছাড়া তাদের ঘরে হাঁড়ি চড়ে না। সেই জন্যে ইচ্ছে করেই ফরেস্ট গার্ডরা চোখ বুজে থাকে। সহজ সরল দেহাতি লোক আছে না, কিছু করবে তার উপায়ও নাই, বুদ্ধিও নাই। এখানকার মাটিতে এত সম্পদ, পড়ে পড়ে মার খায় সুধা। ছোট কাকা এসব এলাকায় ঘোরাঘুরি করেছে, অভিজ্ঞতা আছে, পড়াশোনাও করেছে। সায় দিল, হ্যাঁ, এখানকার মাটি 30 কোটি বছরের পুরনো মাটি। মাটির তলায় সত্যি সম্পদের ছড়াছড়ি, কাজে লাগানোর চেষ্টাই নেই। বাইরে থেকে লোকজন এসে যেটুকু পারে তুলে মুনাফা করে বেরিয়ে যায়। একসময় কত জন্তু জানোয়ার ছিল এখানে, সব মেরেই লোপাট করে দিয়েছে। আকাশ ছোঁয়া সব তাগড়া তাগড়া গাছ ছিল, দ্বিতীয় আফ্রিকা, সব একেবারে কেটে কুটে 12টা বাজিয়ে চারপাশ ন্যাড়া করে ছেড়েছে। ঠিক 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 বলেছেন। বলেও মাস্টারমশাই আশার কথা শোনালেন, তবে আর বেশি দিন নয়,
দিন বদলাচ্ছে, লালতটিতে টুরিস্টদের আনাগোনা বাড়ছে। এখানকার লোকজন দুটো পয়সার মুখ দেখছে। এখানকার চাঁদ বাঙালিরা ছৌ নাচ আর সাঁওতাল মেয়ে পুরুষরা আদিবাসী নাচ নেচে তাদের মনোরঞ্জন করছে। আজকাল ভালোই কামাই করছে। ঘোড়দৌড়ের চেহারা বদলে গেছে, তাদের চেহারাতে চেল্লা লেগেছে। অযোধ্যা পাহাড় যেমন বদলে গেছে, লালতটিও বদলাচ্ছে। এই কিছুদিন আগেও জঙ্গল বলতে কিছুই ছিল না, এখন আর তা নয়। কাঠ কাটা কমায় আজকাল জঙ্গল বেড়েছে গো। ইচ্ছে করলে তার ভিতর পানে একবার ঠু মেরে আসতে পারেন। মা ব্যস্ত হলেন। না না বাবা, জঙ্গল টঙ্গলে যেতে হবে না। মাকে আর চোখে দেখে নিয়ে ছোট কাকা মাস্টারমশাইকে জিজ্ঞেস করলো, আপনাদের এদিকে ফরেস্ট ম্যালেরিয়ার কি খবর? মানে জঙ্গলের দিকে তো লোকে এখনো ম্যালেরিয়ার ভয়ে যেতেই চায় না। মাস্টারমশাই বললেন, ম্যালেরিয়া নাই বলবো না, আছে। তবে আপনাদের ভয় কি? আপনারা তো গেলে জঙ্গলে যাবেন দিনের বেলা। বোলারদা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মাস্টারমশাইকে দেখছিল। তার পরনে সাফারি স্যুট, পায়ে চকচকে জুতো, হাতে স্পেশাল দর্জিকে দিয়ে বানানো সাদা ব্যান্ডের বর্ডার দেওয়া স্পেশাল ঘড়ি। তার সময় দেখার চেয়ে বেশি কাজে লাগে লোককে তাক লাগাতে, তাই তার সময় ঠিকঠাক থাকে না। বেশিক্ষণ চুপ করে থাকা তার ধাতে নেই। মাস্টারমশাইকে শুনিয়েই দিল, দিনের বেলা মশা কামড়ায় না আপনাদের এদিকে? তখন কি তাদের উপোস চলে? মাস্টারমশাই তাকালেন বোলারদার দিকে। আজ্ঞে? বোলারদা বলল, আমাদের ওদিকে ডেঙ্গি মশারা দিনের বেলাতেই কামড়ায়, সকাল 8টা থেকে 11টা। আমাদের আর মশাদের তখন জল খাবারের টাইম। অর্ক হেসে ফেলল, বিবিও হাসছিল। মা বোলারদাকে ধমক লাগালেন, এই বোলার, ইয়ার কি করবে না তো সব সময়। বোলারদা সকলকে হাসালেও নিজে মোটেও হাসে না। বলল, আমি আবার ইয়ার কি কোথায় করলাম বড় ম্যাডাম? কাগজে বেরিয়েছে, না পড়ে আমি কথা বলি না। আবার বকে। বলে বোলারদাকে থামিয়ে মা তাকালেন মাস্টারমশাইয়ের দিকে। না না, জঙ্গলে দিনেও গিয়ে কাজ নেই। জঙ্গলের মধ্যে উল্টো পাল্টা সব লোক থাকে, গুলি খেয়ে মরবো নাকি? না না ম্যাডাম, না না না, আমাদের এখানে এসব প্রবলেম নাই। আপনি আরামসে ঘুরতে পারেন। মাথায় থাক আরাম, গুলি নাই খেলাম, বাঘে খাকার কি? আরে বাঘ, বাঘ কোথায় পাবেন? বহুত আগে চিতা বাঘ ছিল, এখন তো তাও নাই। ও লাকড়া বাঘ আছে বটে, তবে তারা মানুষ দেখলে ধারে কাছে ঘিসে না। তাহলে আছেটা কি? ফেরোসাস প্রাণীটানি কিচ্ছু নেই? ফেরোসাস বলতে ভালুকটাই একাধ পিস রয়ে গেছে এখনো। আর ওই গণেশ ঠাকুরকে যদি ফেরোসাস বলা হয়, তো গণেশ ঠাকুর তাও কালে কসমিনে দেখা মেলে তার। গণেশ ঠাকুর মানে? ছোট কাকা উত্তর দিল, আরে হাতি ঠাকুরকেই এরা গণেশ ঠাকুর বলেন। হাতি? হাতি ঠাকুর? লাভলি। মাস্টারমশাই বলে বিবি এতক্ষণ বেজার হয়েছিল, কথাও বলছিল না। হাতির কথায় মুখ ফুটল তার, আনন্দে প্রায় চেঁচিয়েই উঠল। অর্ক তাকালো বিবির দিকে। বিবি আর ছোট নেই, অ্যাডাল্ট হয়েছে, মেদহীন ছিপছিপে শরীর, তবে মাথায় এখনও বাড়ছে। আর যে রেটে বাড়ছে, বাবা কাকাকে না হলেও মাকে ছাড়িয়ে যাবে। মাস্টারমশাইয়ের ওপর তার বিরূপতা গেছে দেখে অর্ক খুশি ভরা গলায় ছোট কাকাকে বলল, দেখছো ছোটকা, বিবি কেমন তৈরি হয়ে গেছে? জঙ্গলের মধ্যে বসেও হাতির কথা শুনে ভয় পেল না। ওকে এবার আমাদের সৃষ্টিছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের পার্মানেন্ট মেম্বার করে নাও। ছোটবেলায় বিবি বেজায় ভীতু ছিল, সব কিছুতেই তার ভয়। পাহাড় জঙ্গল ঘুরতে গিয়ে তাকে নিয়ে কম নাকাল হতে হয়েছে নাকি? একবার পুরুলিয়ায় খাড়াই পাহাড়ে চড়ে নামার সময় কেঁদে কেটে একসা। কাঁদার কারণে এক একটা জায়গা এমন বিপজ্জনক যে তাকে কোলে করে নামানো দুঃসাধ্য হচ্ছিল। তখন কখনো অর্ক, আবার কখনো বা বোলারদা তাকে ছুঁড়ে দিচ্ছিল ছোট কাকার দিকে, আর ছোট কাকা তাকে লুফে নিচ্ছিল। ঠিক বলেছ অর্ক স্যার। বোলারদাও সায় দিয়ে ছোট কাকার দিকে তাকালো।
ছোট ম্যাডাম আগেরবার একটুর জন্য টেস্ট পরীক্ষায় ফেল করে গেছে, কষ্টে আছে। বোলারদা বড় ছোট সকলকেই স্যার বা ম্যাডাম বলে ডাকে। তাতে কখনো কখনো সম্বোধনগুলো এত বিদঘুটে লাগে যে হাসি চাপা দায় হয়ে যায়। তবে সে বড়দের আপনি আর ছোটদের তুমি বললেও কাউকেই তুই বলে না। ছোট থেকে খ্যাপাটে গোছের বলে তাকে তার দাদারা বাড়ি থেকে বের করে দিয়েছে, পৈতৃক সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করেছে। কিন্তু তাতে তার হেলদোল নেই। নিজের বাড়ির ঠাঁই ঘুচতে সে আনন্দের সঙ্গে পাড়ার দুরন্ত সংঘের ক্লাব ঘরে আশ্রয় নিয়েছে। রাতে সেখানেই থাকে আর খায় হোটেলে। স্নান করে কখনো গঙ্গায়, আবার কখনো মেন রোডের সুলভ শৌচালয়। বেশ ঝাড়া হাত পায়ের আনন্দের জীবন। কোনো কিছু হারানোর নেই বলে সাহস ও উদ্যম দুটোই প্রচুর। একবার ডাকলেই যেখানে যে অবস্থায় থাক 5 মিনিটের মধ্যে হাজির হয়ে যায়। ছোট কাকা তাকে খুবই ভালোবাসে। টুকটাক কাজ করিয়ে নিয়ে যখন যেমন পারে হাতে কিছু গুঁজে দেয়। কাছে দূরে কোথাও গেলেও তাকে সঙ্গে নেয়। লোককে মজা করে বলে, হে আমার ব্ল্যাক ক্যাট, আমি একে আদর করে ব্ল্যাকও বলি। বোলারদার সব ভালো, তবে একটাই দোষ, যখন তখন খিদে পেয়ে যায়। সৃষ্টি ছাড়া ক্লাবের সদস্য যে কেউ হতে পারে না, তার জন্য রীতিমতন টেস্ট দিতে হয়। টেস্টের জন্য যেসব টার্গেট ঠিক করা হয় শুনেই অর্ধেক ছেলেমেয়ে ভয় পিছিয়ে যায়। প্রতিবার আউটিংয়ের আগে এই টেস্ট নেওয়া হয়। এবারে টেস্ট দিয়েছিল বিবি আর তাদের পাড়ার সোনার তরী ফ্ল্যাট বাড়ির টপ ফ্লোরের টুলু আর বুলু নামে যমজ ভাই বোন। পরীক্ষার স্পট ঠিক করা হয়েছিল ছোট কাকার কলেজের বন্ধু তমাল কাকুর গ্রাম চণ্ডীপুর। গ্রামটা হুগলি জেলায় দামোদর নদের তীরে। নদের পাকা ব্রিজের তলায় শ্মশান। স্থির হয়েছিল মাঝরাতে তমাল কাকুর বাড়ি থেকে বেরিয়ে তাদের মরার খুলি হাতে করে একা যেতে হবে শ্মশানে। সেখানে গিয়ে তা রেখে আবার একাই ফিরে আসতে হবে। পথে ভয় পেলেও ছোটা যাবে না, কান্নাকাটিও করা যাবে না। আর শ্মশানে লুকিয়ে বসে ছোট কাকা সবটা দেখবে এবং সেই অনুযায়ী মার্কস দেবে ক্যান্ডিডেটদের। বুলু শুরুটা ভালোই করেছিল। মরার মাথাটা নিয়ে বুক ফুলিয়ে গটগট করেই হাঁটতে শুরু করে। ছোট কাকার নির্দেশে পথের বিভিন্ন পয়েন্টে লুকিয়ে থাকা অর্ক আর বোলারদার তা দেখে তো তাকই লেগে গিয়েছিল। ভেবেছিল বুলুকে রোখা যাবে না, এক চান্সেই পাশ করবে। কিন্তু শ্মশানে ঢোকার মুখে ভূত কপালের জঙ্গলে পা দিয়েই আচমকা নার্ভ ফেল করে বাবাগো বলে মরার মাথা ফেলে পেছন ফিরে মারে দৌড়। ওরে বাবাগো! দৌড়তে দৌড়তে একেবারে তমাল কাকুর বাড়ি। সে রীতিমতো ভয় ঠক ঠক করে কাঁপছে। তার সেই হাল দেখে তার ভাই টুলুও বেহাল হয়ে যায়। দুহাত ওপরে তুলে বলে, আমি আর কিছুতেই যাবো না বাবা, আমি আর যাবো না বাবা। সেদিক থেকে বিবির পারফরমেন্স অনেক ভালো ছিল। পাশ করতে করতে একটুর জন্য ফেল করে যায়। শ্মশান পর্যন্ত সে চলেই গিয়েছিল। মরার মাথাটাও ঠিকঠাক নিচে রেখে ঘুরতে যাবে, এমন সময় ঝোপের মধ্যে বসে ছোট কাকা না কি সুরে আওয়াজ করতেই আঁতকে উঠেছিল সে। ছুটকা, কি হচ্ছে? ভয় দেখাচ্ছ কেন? আমি ছোটকা নই, আমি ভূত। ছোট কাকা উত্তর দিতেই তার দম ছুটে যায়। ভয় কেঁদেই ফেলেছিল। ব্যাস আর কি, তীরে এসে তড়ি ডুবিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাইড। বোলারদার বয়স হয়েছে বলে ছোট কাকা তাকে বিনা পরীক্ষাতেই মেম্বার করে নিয়েছে। অন্যদিকে অর্কদেব এখন কলেজের পাঠ শেষ করে বড় কলেজ মানে ইউনিভার্সিটিতে পড়লেও ছোট থেকেই তার ভয় ডর কম। অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য ছোট কাকাকে বিরক্ত করে মারে বলে চাপে পড়েই ছোট কাকাকে ক্লাব গড়তে হয়েছে। তাই তাকেও ছোট কাকা পরীক্ষায় ফেলেনি, এমনিই মেম্বার করে নিয়েছিল। অ্যাডভেঞ্চারের বাইরেও অর্কর মাথাটা অসম্ভব পরিষ্কার। পড়ার বইয়ের বাইরেও প্রচুর বই পড়ে। নেট ঘাঁটাঘাঁটি করে নানান ইন্টারেস্টিং তথ্য ডাউনলোড করে অ্যালবামে জমায়। তার ইচ্ছে আপাতত দুটো, হয় বড় হয়ে সেও ছোট কাকার মতো কলেজের অধ্যাপক হবে এবং এমন একটা কলেজে চাকরি নেবে যেখানে ক্লাসের চাপ কম। ফলে যে সময়টা পাবে তার একটা অংশ কাজে লাগাবে গোয়েন্দাগিরিতে। বাকি সময় সে বেরিয়ে পড়বে অ্যাডভেঞ্চারে। মানস সরোবর থেকে এভারেস্ট পর্বতশৃঙ্গ পর্যন্ত সবই রেখেছে সে ভবিষ্যতের অ্যাডভেঞ্চারের তালিকায়। ছোট কাকা দেখছিল মাস্টার মশাইকে।
সে দেখা যাবে। বলে বিবির মেম্বারশিপের ব্যাপারটা ঝুলিয়ে রেখেই হাতির কথাতেই গেল। মাস্টারমশাইকে বলল, আমি তো এখানে এই নিয়ে দ্বিতীয়বার এলাম। প্রথমবারে এসে দেখেছিলাম হাতির খুব উৎপাত। অর্ক সাড়া দিল, হ্যাঁ, হাতির গল্প তো বলেছিলে আমাদের, মনে আছে। বিবি বলল, কি গল্প ছোটকা? বলো না বলো না। আরে বলেছিলাম, তুই ভুলে গিয়েছিস। এখন মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছি, পরে বলবো। বলে ছোট কাকা আবার ঘুরল মাস্টারমশাইয়ের দিকে। হাতি আসছে না মানে কি হাতি কমে যাচ্ছে নাকি? মাস্টারমশাই বললেন, ও তাই হবে। মাঝে জঙ্গল কেটে সাফ করে দিয়েছিল না, তখন থেকেই তো হাতি আসা কমে যায়। আরে জঙ্গল না থাকলে হাতি খাবেই বা কি, চড়ে বেড়াবেই বা কোথায়? তার উপর জঙ্গলের ভেতরেই যেখানে সেখানে লোহা খাদান, পাথর খাদান বসেছে। তার আওয়াজেই তো হাতি আর তেমন এদিক মানে ঘেঁষছে না। মাস্টার কাকু, আপনি নিজের চোখে হাতি দেখেছেন? কেন দেখবো নাই, বহুতবার দেখেছি। তা হাতি এলে কি করেন আপনারা? ঘরে কপাট দিয়ে চুপ করে বসে থাকি, আর মাঝে মধ্যে পটকা ফাটাই। অর্ক জিজ্ঞেস করল, কি করে বোঝেন হাতি এসেছে? শুনেছি হাতি নাকি নিঃশব্দে চলাফেরা করে, আগে থেকে বোঝা যায় না। দেখুন, এখানে এত কাল বাস করছি, গণেশ ঠাকুরের মতিগতি আমরাও কিছু কিছু বুঝি। ওই যে কুকুরগুলা তখন খুব ডাকতে থাকে, ডালপালা ভাঙার শব্দ হয়, রাস্তায় তাদের নাদ দেখলেও টের পাই ঠাকুর দর্শন দিয়েছে। শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। আমরা থাকতে থাকতে যদি দর্শন দিত কি ভালোই হতো। থাক, তোমায় আর বাহাদুরি দেখাতে হবে না বেশি বেশি। অর্ককে ধমকে মা ছোট কাকার দিকে চোখ পাকালেন। রজত, খবরদার, ছেলে মেয়েদের নিয়ে একদম বাইরে বেরোবে না। এ তোমরা আমাদের কোন জায়গায় নিয়ে এলে? মায়ের টেনশন দেখে বাবা হেসেই ফেললেন। মজা করে মাস্টারমশাইকে বললেন, তাহলে তো ভারী মুশকিল হলো মাস্টারমশাই, হাতি তাড়াবার বোমা পটকাও তো সঙ্গে করে আনিনি। মাকে আরও একটু ভয় পাইয়ে দিতে বিবি দুষ্টুমি করে জুড়ল, ওসব বোমা পটকা দিয়ে হাতিকে আর তাড়ানো যায় না বাবা, হাতির এখন চালাক হয়ে গেছে। বোলারদা জুড়ল, লেখাপড়াও করছে, পকেটে মোবাইলও রাখছে। হ্যাঁ, হাতির আবার পকেট থাকে নাকি? সুঁটটাই ওর পকেট। মাস্টারমশাইও হাসছিলেন, বললেন, না 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 না, আপনারা যা ভাবছেন তা নয় গো। গণেশ ঠাকুর কিন্তু ভালো বুদ্ধি ধরে, ধূর্তামিতেও কম যায় না। তবে তাদের অসুবিধে একটাই। অর্ক খানিক জ্ঞান ফলাবার চেষ্টা করে বলল, বডি ওয়েট, তাই না? তার জন্যই ওরা নড়তে চড়তে ছুটতে পারে না, ক্ষিপ্রতা কম। এটাও ভুল ধারণা। হা 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 হা, গণেশ ঠাকুরের সঙ্গে রেসে তুমি পারবে না, সাইকেলের মতো স্পিডে ছুটতে পারে। মা বললেন, তাহলে? মাস্টারমশাই উপায় বাতলালেন, তাহলে উপায় আছে। গণেশ ঠাকুর পিছু নিলে কখনো সোজা ছুটবেন না, এঁকে বেঁকে ছুটবেন। আর যদি পারেন স্লোপিংয়ে, মানে ওই ঢালের দিকে নেমে যাবেন। ওরা উপরে উঠতে যতটা এক্সপার্ট, নামার ব্যাপারে ততটা নয়। এই তাগড়া চেহারা নিয়ে আপনার সঙ্গে এঁটে উঠতে পারবে না। মা চেয়ে রইলেন, তাঁর চোখের পাতা পড়ছে না। বাবা ঠেললেন তাকে, বুঝলে, নাও এখন থেকে দৌড়ানো প্র্যাকটিস করো, কাল থেকে ভোরে উঠেই নেমে পড়ো মাঠে। আমিও যাব, সকালে দৌড়লে খিদে ভালো হয়। হ্যাঁ, সকাল থেকে উঠেই তোর খাই। হ্যাঁ, আর খিদে বাড়লে যে আমাদেরই খেতে আরম্ভ করবি রে। হজম হবে না ছোটকা স্যার, এত জ্ঞান আপনাদের, পেট কামড়াবে। বড় ম্যাডাম, চলুন কাল থেকে শুরু করি, আমি আছি আপনার সঙ্গে। এই চেহারা রক্ষা করো, তার চেয়ে হাতির পেটে যাওয়াই ভালো। মা বাঘের সঙ্গে হাতিকে খুলে ফেলে। সব কটা সমান। ছোট কাকা মাস্টারমশাইকে মনে করালো,
হ্যাঁ, ওই হাতির সমস্যার কথা কি একটা বলছিলেন? হ্যাঁ, এই হাতির সমস্যা হলো তার চোখ। তার চোখের গঠন এমনই যে সব কিছু সে 10 গুণ বড় দেখে। এই যেমন ধরুন, একজন 5 ফুট লম্বা মানুষকে 50 ফুট দেখে। এই সমস্যাটা তার আছে বলে নিজের আকার সম্পর্কে সঠিক ধারণা নাই। বাবা বিড়বিড় করে বললেন, ভাগ্যিস নেই, তাহলে আপনার হাতি ঠাকুর সৃষ্টি রসাতলে পাঠিয়ে দিত। জন্তু, জানোয়ার, মানুষ, প্রাণী কাউকেই আস্ত রাখত না। ঠিক বলেছেন। সত্যি মিথ্যে জানি না, কথাটা আমি শুনেছিলাম আমার বাপের কাছ থেকে। বাপ আরও বলেছিলেন, জীব জগতে একমাত্র হাতি নাকি লাফাতে পারে না। আমার বাপ এই তল্লাটের বড় শিকারী ছিলেন গো এককালে। জন্তু, জানোয়ার, জঙ্গল সম্পর্কে রীতিমতো অথরিটি। ভেরি ইন্টারেস্টিং। বাঘটাগ মেরেছিলেন নাকি? বাঘ নয়, চিতাবাঘ, তবে গুটি কয়েক। হরিণ, খরগোশ, ময়ূর টয়ূর, বনমোরগ এইসবই মেনলি মারতেন। শিকারকে শিকার, খাওয়াকে খাওয়া। পাহাড়ের মাথায় জঙ্গলের ইন্টেরিয়ারে একটা আস্তানা করেছিলেন, সে মস্ত একটা ঝিলের তীরে। সন্ধ্যের পর চাঁদনি রাতে সেখানে গিয়ে বসে পড়তেন গো, রাইফেল নিয়ে। পাহাড়ের ওপর ঝিল? জল অত উপরে উঠে কি করে? পাহাড় কেন, পর্বতের ওপরে ঝিলের ছড়াছড়ি একেবারে। ধর ওই মানস সরোবর, তারপরে ভীমতাল, বাসুকিতাল, ছাঙ্গু, কালাপোখরি, এগুলো কি? বোকার মতো কথা বলিস না বিবি। হ্যাঁ, ওই ঝিলে জঙ্গলের প্রাণী জল খেতে আসতো বুঝি? এ ও হো হো হো, সেই ঘরটা আছে এখনো? আছে তো, তবে ভেঙে পড়ছিল, আগের মতো নাই। অর্ক উত্তেজিত, জায়গাটা কোথায়? সে হলো ঝাবড্ডি পাহাড়ের উপরে। এখান থেকে তা প্রায় 15 কিলোমিটার হবে। আমাদের রাজ্যেও নয়, অন্য রাজ্যে। সে এক ভয়ানক বন, দিনমানেও আঁধার হয়ে থাকে। ওখানে গেলে হাতি দেখতে পাবে, একেবারে গ্যারান্টি। বাঘও পেতে পারো। আমাদের নিয়ে যাবেন মাস্টারমশাই? হ্যাঁ, যাবেন নিয়ে? না না, বলছি না তোদের জঙ্গলে টঙ্গলে গিয়ে কাজ নেই। শুনলে তো সেখানে হাতি ঠাকুর আছে। বড় ম্যাডাম হাতিকে হাতি ঠাকুর বলছে। তুমি আবার ফুট কাটছো কেন বলার? সরি বড় ম্যাডাম। মাস্টারমশাই হাসি চেপে বাবার দিকে ফিরে বললেন, আপনারা কতদিন আছেন এখানে? দিন 5 প্ল্যান করে এসেছিলাম, কিন্তু আপনি আবার গণেশ ঠাকুরের ভয় ধরিয়ে দিলেন। আরে না 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 না, এদিকে গণেশ ঠাকুর বেরোলে খবর হয়ে যেত তো, আমরাই বারণ করতাম। আরে জঙ্গলটা বাদ দিয়ে যেদিকে মন চায় ঘুরুন না। ড্যামের লোকজন আছে, ফরেস্টের গার্ড আছে, কোনো ভয় নাই। তবে আঁধার নামলে বাইরে থাকবেন না। ঘরের দরজা জানলা সব কিছু ভালো করে বন্ধ করে রাখবেন। এখন খবর নাই বলে রাতে খবর হবে না তা তো ঠিক নাই। এই আপনাদের বাংলোর ভিতরে গাছপালা তো অনেক আছে। কাঁটা তারের বেড়া ভেঙে বেশ কয়েকবার হাতির পাল ঢুকে গাছ মুড়িয়ে খেয়েছে তো। অর্ক ছোট কাকার দিকে চেয়ে চোখ নাচালো। এক্সেলেন্ট ছোটকা, আমাদের অ্যাডভেঞ্চার এবার জমে যাবে মনে হচ্ছে। তোমার সিলেকশনের জবাব নেই, থ্যাংক ইউ। ভয়ে মুখ শুকিয়ে এলো মায়ের। কি করবি তোরা? বাবা ঠাট্টা করলেন, টিপ প্র্যাকটিস করবে, রাতে বাংলোর ছাদ থেকে হাতির গায়ে পাথর ছুড়বে। মা একেবারে হাঁ হাঁ করে উঠলেন। একদম না অর্ক, এরকম করলে কিন্তু এক্ষুনি বাড়ি ফিরে যাব। আমিও যাব, পাথর ছুড়বো, সঙ্গে একটা গুলতিও নেই। সকলে হেসে উঠল। মাস্টারমশাই তাকালেন ছোট কাকার দিকে। আচ্ছা, আপনি কতদিন আগে এখানে এসেছিলেন? ছোট কাকা উত্তর দিল, ওই বছর 3-4 হবে। সেই সময় গণেশ ঠাকুরের দর্শন হয়েছিল? ছোট কাকা বলল, আরে সে এক মজার ঘটনা। বিবি উদ্দীপ্ত হলো। ও ছোটকা, বলো এবার বলো। ছোট কাকা বলল, হ্যাঁ বলছি, দাঁড়া শোন। চৌকিদারের নাম মন ভোলা মাঝি, বেঁটেখাটো চেহারা,
কালো কুচকুচে গায়ের রং, প্রকাণ্ড গোঁফ, বাংলোর এক কর্নারেই থাকে। ডাইনিং টেবিলে কফি আর পকোড়ার প্লেট রেখে কিচেন থেকে আলাদা প্লেট এনে সকলের হাতে ধরিয়ে দিয়ে বাবার দিকে তাকালো। আগে রাতে কি খাবেন স্যার? বাবা বললেন, দেশি মোরগ মিলবে? মিলবে স্যার। তাহলে ওই দিয়েই রাতটা চালিয়ে দাও, তারপর দেখছি। বাবা বেড থেকে উঠে রুমে চলে গেলেন। ফিরে এসে একটা 500 টাকার নোট মনভোলার হাতে ধরিয়ে দিলেন। মনভোলা চলে গেল। বিবি পকোড়ায় কামড় দিয়ে তাকালো ছোট কাকার দিকে। কি হলো বলো না ছোটকা, হাতে তোমায় তাড়া করেছিল? ছোট কাকা খেতে খেতে বলল, না না, অত সৌভাগ্য হয়নি আমার। দাঁড়া, পকোড়াটা শেষ করি। গ্র্যান্ড করেছে কিন্তু। হ্যাঁ, পকোড়া শেষ করে কফির কাপে চুমুক মারতে মারতে জমিয়ে বসে ছোট কাকা শুরু করলো কাহিনী। সেবার আগে থেকে প্ল্যান করে ছোট কাকা এখানে আসেনি। তমাল কাকুর সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখে ঘুরতে ঘুরতেই চলে এসেছিল এখানে। পাহাড় ঘেরা সুন্দর এই উপত্যকা দেখেই চোখ জুড়িয়ে গেল। মনে হলো একটা রাত এখানে থেকে গেলে কি ভালোই না হয়। কিন্তু কয়েকটা ঝুপড়ি দোকান, একটা ডাকঘর, একটা প্রাইমারি স্কুল আর খান কয়েক কাঁচা পাকা ঘরবাড়ি ছাড়া কিছুই নেই। চারপাশে ধু ধু করছে পাথুরে ডাঙা। থাকার পক্ষে খুব একটা সুবিধে হবে না বুঝে চলে আসছিল। তখন লোকজনের কাছে জানা গেল কাছেই বীর হনুমান থাকে, তার কাছে গেলে মাথা গোঁজার একটা ঠাঁই হলেও হতে পারে। হনুমান আবার কারোর নাম হয় নাকি? খবর নিয়ে জানা গেল লোকটার আসল নাম রাধু মাঝি। ছৌ নাচে সে বীর হনুমান সাজে বলে লোকে তাকে ওই নাম দিয়েছে। সেও আনন্দের সঙ্গেই তাতে সাড়া দেয়। গল্পে বাধা পড়ল। মাস্টারমশাই প্রশ্ন করলেন, বীর হনুমান তার ঘরেই উঠেছিলেন? ছোট কাকা জিজ্ঞেস করল। হ্যাঁ, নিশ্চয়ই চেনেন। মাস্টারমশাই কেমন যেন গুম মেরে গেলেন। এক গায়ে থাকি, চিনব না? ছোট কাকা কফি শেষ করে আবার গল্প শুরু করল। ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। শহরে ফেরার শেষ বাস ছাড়বো করছে। বাসের মায়া ছেড়ে যা থাকে কপালে বলে বুক ঠুকে ছোট কাকা আর তমাল কাকু চলে গেল হনুমানের বাড়ি। হনুমানের বেশ শক্তপোক্ত শরীর, হাঁড়ির মতো মাথা, হেড়ে গলা। তাদের 5 রকম প্রশ্ন করে তারা আজে বাজে লোক যে নয় এই ব্যাপারে নিশ্চিত হয়ে সে জানালো, থাকার জায়গা বলতে একটা ফাঁকা গোয়াল ঘর আছে, আপনারা থাকতে পারলে থাকেন। গোয়াল ঘর শুনে তমাল কাকু দমে গেলেও ছোট কাকা নেচে উঠল। দারুণ অভিজ্ঞতা হবে। ফিরে গিয়ে ভাইপো ভাইজিকে শুনিয়ে তাক লাগিয়ে দেবে ভেবে রাজি হয়ে গেল। হনুমান লোক দিয়ে গোয়াল পরিষ্কার করে তাতে খড় ফেলে চট শতরঞ্চি বিছিয়ে দিল। এই দেখে তমাল কাকুর মুখের ভার কিছুটা কাটল। ছোট কাকা খুশিতে ডগমগ হয়ে ব্যাগ বেডিং রেখে পুকুরে ভালো করে স্নান করে ফিট হলো। তারপর চলে গেল হনুমানের কাছে। জিজ্ঞেস করল, এখানে দেখার মতো ভালো কিছু স্পট আছে হনুমানদা? হনুমান বলল, দেখার জায়গা জান না, এই মাইলটাক দূরে একখান নতুন ড্যাম হয়েছে, দেখে আছেন যে? একেবারে ড্যাম, তার উপর নতুন, এই যে মেঘনা চাইতেই জল। শুনে সন্ধে নামছে দেখেও তাদের তর সইল না, লাগালো ছুট। মিনিট 10 ছুটতেই দেখল ঠিক তাই, পাহাড়ের মাঝে বয়ে চলা পাহাড়ি নদীর জল বেঁধে মস্ত একটা সরোবর তৈরি করা হয়েছে। জলে পাহাড়ের ছায়া পড়েছে। লক গেটের ওপর দিয়ে সরোবরকে পাক দিয়ে ঝাঁ চকচকে রাস্তা চলে গিয়েছে আরও মাইল 2। বিকেলের নরম আলোয় যে এমন সারপ্রাইজ অপেক্ষা করছিল ছোট কাকা ভাবেনি। একেবারে মুগ্ধ হয়ে গেল। কেটে গেল বেশ কিছুটা সময়। তারপরেই হঠাৎ তমাল কাকুর ঠেলায় ঘাড় ঘুরিয়ে দেখল ড্যামের ওপর দিয়ে একটা ট্যুরিস্ট বোঝাই বাস তীর বেগে ছুটে আসছে। তাদের ক্রস করে বেরিয়ে যাওয়ার সময় বাসের জানলা দিয়ে মুখ বের করে লোকজন সাবধান করল, হাতি। চমকে উঠে ছোট কাকা চারিদিকে তাকালো। বাস চলে যেতে ড্যামের রাস্তাটা একেবারে ফাঁকা। নিচে বিশাল জলাধার, তীরে উঁচু উঁচু পাহাড়,
চারপাশে ঢেউয়ের মতো ছড়ানো ছেটানো জঙ্গল থমথম করছে, কিন্তু হাতি কই? ওই যে রজত! তমাল কাকুর নজরে পড়ল, আঙুল তুলল ওপারের জঙ্গলের দিকে। ছোট কাকা ভোরু কুঁচকে চেয়ে রইল। জঙ্গল এখান থেকে বেশ খানিকটাই দূর, কম করে 8 কিলোমিটার তো হবেই, তাও সোজা পথ নয়, ড্যামের ও প্রান্তের রাস্তা ধরে বেশ খানিকটাই। ভালো করে নজর দিয়ে ছোট কাকা দেখল হাতি দেখা যাচ্ছে না বটে, তবে জঙ্গলের নড়াচড়া আর ডাল ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে। কোথায় হাতি আর কোথায় বাস, পিকনিক পার্টি ভয়ই পালালো। ছোট কাকা হাসি চেপে ব্যস্তভাবে ড্যামের রাস্তা ধরে খানিকটা এগিয়েই থেমে গেল, গলা তুলে ডাকল, তমাল, তমাল, শিগগির আয়, দেখবি আয়। তমাল কাকু এগিয়ে এলো, তারপর রাস্তার দিকে চেয়ে হা হা করে হেসে উঠল। রাস্তায় ছড়িয়ে আছে রাশি রাশি জুতো, বেশিরভাগই চটি চপ্পল, মোকাসিন, এমনকি খান্দুই স্পোর্টস শুও আছে। হাতি দেখে নার্ভাস হয়ে পালাতে গিয়ে পিকনিক পার্টির পা থেকে খুলে গেছে। একেই বলে প্রাণের মায়া। ছোট কাকার গল্প শুনে বিবি একগাল হেসে বলল, পিকনিক পার্টির লোকগুলো তো বেজায় ভীত দেখছি। সাহস বাড়ানোর জন্য আমাদের মতো ওদেরও একটা অ্যাডভেঞ্চার ক্লাব খোলা উচিত, তাই না ছোটকা? একদম। আমি থাকলে জুতোগুলো বস্তায় বয়ে এনে জুতোর দোকান লাগিয়ে দিতাম। বড় বড় কথা বলিস না ব্ল্যাকু, তুই থাকলে তোরও জুতো ওখানেই পড়ে থাকতো। অর্ক বলল, বাকিটা বলো ছোটকা। ছোট কাকা আবার শুরু করলো, হ্যাঁ, যে বলছিলাম, তারপর যে আছি তো আছি, বুঝলি, হাতির আর দেখা নেই। পাক্কা 15 মিনিট পরে আলো তখন মরে এসেছে। জঙ্গলের দিকে চেয়ে একেবারে সোজা হয়ে গেলাম। এতক্ষণে দেখা দিয়েছে হাতি ঠাকুর। বাপরে বাপ, কি বডি, কি রোগ! শুঁড়ে আস্ত একটা গাছ পেঁচিয়ে বিষম আক্রোশে মাটিতে আছড়াচ্ছে একেবারে। দেখে চোখ ঠিকরে গেল আমাদের, আর সেখানে থাকার সাহস হলো না। আমরাও দিলাম ছুট, বুঝলি। ছোট কাকা থামতেই মাস্টারমশাই বললেন, আপনি যেটাকে দেখেছিলেন সেটা হলো দলছুট হাতি। ভীষণ ফেরোসাস হয় এরা। অন্য পুরুষ হাতির সঙ্গে লড়াইতে হেরে এরা দল থেকে বেরিয়ে অমন ভয়ঙ্কর হয়ে যায়। ছোট কাকার গল্প শুনে লোভ লাগলো অর্কর, উঠেই পড়ল, চলো না ছোটকা, দেখি হাতি বেরিয়েছে কিনা। সঙ্গে সঙ্গে মা চেঁচিয়ে উঠলেন, এই না, কেউ যাবে না, তোমরা সব ঘরেই থাকবে, এক পা নড়বে না এখান থেকে। বিবি মায়ের কথায় কান দিল না, সেও নেচে উঠল, চলো না, চলো না ও ছোটকা, প্লিজ। যাই, ড্যাম থেকে একটু ঘুরে আসি। বোলার দাও সুর মেলালো, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। না, কেউ যাবে না, কেউ যাবে না। আহা, যাচ্ছে যেতে দাও না, ঘরে বসে থেকেই বা কি করবে? দিনের বেলা কিচ্ছু হবে না। বৌদি, আমরা যাবো আর আসবো। সত্যি তো, বেড়াতে এসে ঘরে বসে থাকতে ভালো লাগে কারুর? মাস্টারমশাইও উঠলেন, তিনিও বোঝালেন, আরে না না ম্যাডাম, আপনার কোনো চিন্তা নাই। এখন জঙ্গলে গাছপালা আছে, গণেশ ঠাকুর এখন বেরোবে না, ও শীতের মুখে বেরোবে। খেতে তখন ফসল থাকবে, সেই সময় ফসল পাহারা দিতে লোকও চলে আসবে। আপনি নিচে মিছে ভয় পাচ্ছেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা রনে ভঙ্গ দিলেন, যা খুশি কর তোরা, বলে রেগে মেগে ভেতরের রুমে চলে গেলেন। লাইন ক্লিয়ার। সকলে আনন্দে ডগমগ হয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ল। বড় বড় পায়ে হেঁটে মিনিট 5-7 মধ্যেই ড্যামের কাছে চলে এলো। ড্যামে ওঠার মুখে ছোট্ট একটা ঝুপড়ি, সেখানে গ্রামের কজন লোক বসে বিড়ি ফুঁকছিল আর গুলতানি করছিল। তাদের দেখে চোখ মুখ সতর্ক চঞ্চল হয়ে উঠল। এতক্ষণ হাতি হাতি করছিল, সত্যি বেরিয়েছে নাকি হাতি? অর্ক কথাটা বলতেই মাস্টারমশাই মাথা নেড়ে বললেন, আরে না না, তোমরা বাইরের লোক আছো তো, সেই জন্যেই তাকাচ্ছে, ভয় নাই তোমাদের। বলতে বলতে মাস্টারমশাই এগিয়ে এলেন তাদের দিকে। লোকগুলোকে সকলের পরিচয় জানিয়ে তাদেরও খোঁজখবর নিতে লাগলেন। দিনের আলো মরে আসছে দেখে মাস্টারমশাইকে বলে অর্করা এগিয়ে গেল।
ড্যামে উঠে হেঁটে হেঁটে লক গেটগুলো দেখতে দেখতেই ঘোর ঘোর হয়ে এলো চারপাশ। যদি কিছু দেখা যায় এই আশায় ড্যামের অপর পারে এক দৃষ্টে তাকিয়েছিল বোলারদা। অবশেষে হাল ছেড়ে দিল, বিরক্তভাবে বলল, সিনেমা শেষ, এবার ব্যাক টু প্যাভিলিয়ন। এখানে কিসের অ্যাডভেঞ্চার হবে কে জানে। ছোট কাকা দেখছিল তাকে, বলল, অ্যাডভেঞ্চারের অভাবটা কিরে ব্ল্যাকু? যা না, একা একা চলে যা জঙ্গলে, দেখি কত অ্যাডভেঞ্চার করিস তুই। সঙ্গে সঙ্গে অর্কও আইডিয়া পেল। ঠিক বলেছ ছোটকা। আচ্ছা, রাতে জঙ্গলে ঢুকলে হয় না? ছোট কাকা থমকালো। রাতে? হ্যাঁ, রাতের বন দেখার খুব ইচ্ছে আমার। বন দেখা হলো, আবার অ্যাডভেঞ্চারও হলো। ছোট কাকা একটু চিন্তা করে বলল, না রে, অপরিচিত জায়গা, বাড়াবাড়ি হয়ে যাবে। শুনলি তো এখানে হাতি নামে। এখন নামবে না, ওই তো মাস্টারমশাই বললেন। তা হোক, জঙ্গলে দুমদাম ঢোকাটা রিস্কি অর্ক। আবেগের মাথায় কাজ করা ঠিক নয় সব সময়। বিবিরও প্রস্তাবটা পছন্দ হলো না, বলল, না না বাবা, রাতে আমি যাচ্ছি না। ছোট কাকা হাসল। কেন রে, আবার তোকে ভূতে ধরবে নাকি? বিবি চোখ পাকালো। ভূত তো তুমি, শ্মশানে ভয় দেখালে কেন? তার জন্যই তো ফেল করে গেলাম। ছোট কাকা বলল, ভয় তোর লেগেই ছিল, অস্বীকার করতে পারবি না। আমি নতুন করে কি লাগিয়েছি? হ্যাঁ, যা দেখছি ভয় ছাড়াতে তোকে জঙ্গলেই টেনে নিয়ে যেতে হবে রাতে। লোকজনের সঙ্গে কথা শেষ করে ফিরে এলেন মাস্টারমশাই। ছোট কাকার কথা শুনে থমকে গেলেন। আচ্ছা, রাতে জঙ্গলে যাবেন? অর্ক তো সেটাই চায়, বলল, যাবো যাবো, বাবা মা ঘুমলেই বেরিয়ে পড়বো। না বাবা, আমি যাচ্ছি না। ডারপোক নাম্বার 1, যাবি না মানে? যেতে না চাইলে বিছানা থেকে টেনে তুলে নিয়ে যাব তোকে। মাস্টারমশাই ব্যস্ত হলেন। চলুন চলুন চলুন, আঁধার হয়ে গেছে, চলুন। অর্ক তাকালো মাস্টারমশাইয়ের দিকে। আচ্ছা মাস্টারমশাই, কোন পাহাড়ে আপনার বাবা শিকার করতে যেতেন? ড্যামের তীরের পাহাড়গুলোর পেছনে মাথা ঝাড়া দিয়ে ওঠা একটা গোল মাথা পাহাড়ের দিকে আঙুল তুললেন মাস্টারমশাই। ওই তো, ওই যে, ওই ঝাবড্ডি পাহাড়। কত উঁচু হবে পাহাড়টা? সে ঢের উঁচা। এ তল্লাটে এত উঁচা পাহাড় আর নাই। ওর তলা দিয়েই গেছে হাজারিবাগ রোড। আলো থাকলে এখান থেকেই দেখা যেত। অন্ধকার হয়ে এলেও ঝাবড়ডি পাহাড়ের মাথায় আলো ফটফট করছে, মনে হচ্ছে যেন মাথায় বরফ জমে আছে। অর্কর মনে হলো যদি ডানা থাকতো সেখানে উড়ান দিয়ে চলে যেত, নিজের চোখে আঁশ মিটিয়ে দেখে আসতো হাতি আর বাঘ। ফেরার পথে মাস্টারমশাইয়ের বাবার শিকারের আস্তানাটাও ঢুঁ মেরে আসতো। আর থাকতে পারল না অর্ক, রাতে জঙ্গলে যাওয়ার বায়না জুড়ল। ঝুলোঝুলি করতে লাগলো ছোট কাকাকে। চলো না ছোটকা, আজকে রাত্রে যাই, চলো না চলো না। ছোট কাকা তার সঙ্গে এঁটে উঠতে পারল না, মাঝামাঝি একটা রফায় আসতে বাধ্য হলো। ঠিক হলো যে জঙ্গল নয়, বরং তার বদলে রাতে আরেকবার ড্যামে আসা যেতে পারে। জঙ্গলের ভেতরে নাই বা গেল, এখানে দাঁড়িয়েই দুধের স্বাদ ঘোলে মেটাবে। বিবি হাত ছাড়ল। হ্যাঁ, সেই ভালো। ছোট কাকার গলায় অর্ডারের সুর। এই, তুইও যাবি? ঘুমোবি না একদম? অর্ক দমে গেল। তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আজকের রাতটা না হয় ড্যাম দিয়েই অ্যাডভেঞ্চারের উদ্বোধন হলো, কালই বরং ট্রাই নেবে। সে সহজে ছাড়বে না, লেগে থেকে ছোট কাকাকে রাজি করাবেই। এই সব ভাবতে ভাবতে ফিরবে বলে ঘুরে দাঁড়াতেই হঠাৎ একজন কোত্থেকে যেন মাটি ফুঁড়ে তার সামনে উঠল। এ কে রে বাবা? অর্ক দুপা পিছিয়ে ভালো করে তাকিয়ে দেখল একজন পাগলি গোছের মেয়ে মানুষ। মাথার চুলগুলো জট পাকিয়ে গেছে, গায়ে ছেঁড়া শাড়ি, আঁচল লুটোচ্ছে, জল জলে চোখ স্থির অর্কর দিকে। এই মতে! মাস্টারমশাই সামনে ছিলেন, পেছনে ফিরে তাড়া দিতেই মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে ড্যামের রাস্তায় ছুট লাগালো। তখনও বুকটা ধরাস করছে অর্কর। বিবিরও একই অবস্থা। ফিসফিস করলো, হে, পেতনি নাকি দাদা? এই তোকে ধরতে এসেছিল? মাস্টারমশাই হাসলেন। আরে না 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 না, পেতনি হবে কেন গো? ও তো মতি পাগলি, এখানেই থাকে, সারা রাত ড্যামেই ঘোরাঘুরি করে। বলতে বলতে মাস্টারমশাই কি যেন মনে পড়ল, ছোট কাকার দিকে চেয়ে বললেন, ও আরে আপনি তো চিনবেন ওকে। এ হলো বীর হনুমানের বউ।
হনুমান মারা গেছে কিনা? ছোট কাকা যেন ধাক্কা খেল। বীর হনুমান মারা গেছে? হ্যাঁ, তারপর থেকেই তো মতির এই অবস্থা। ছোট কাকা একটু ভেবে বলল, হ্যাঁ, তখন দেখেছিলাম বটে। ভালোই কিন্তু দেখতে ছিল। এই চেহারা হয়েছে বেচারির। আরে, খুবই দুঃখের ব্যাপার। লোকে খেতে দিলে খায়, নইলে এখানেই পড়ে থাকে। কষ্টে মনটা ভরে গেল অর্কর। বোলারদা জানতে চাইল, আচ্ছা, বীর হনুমান মারা গেল কেন? মুখ থমথম করে উঠল মাস্টারমশাইয়ের। এসব দেহাতি গরিব গুরব লোকের মরার কারণের কি অভাব আছে? কারণে অকারণে রোজ রোজ কতই তো মরছে। ছোট কাকা বলল, এমনি মরে গেল? কি চমৎকার স্বাস্থ্য ছিল লোকটার, বেশ মজাদার ফুর্তিবাজ লোক, কিন্তু মরে গেল মানে? মাস্টারমশাই হাতের টর্চটা জ্বালতে গিয়েও জ্বাললেন না, চাপা স্বরে বললেন, এর উত্তর আমার জানা নাই রজতবাবু। সাবধানে দেখে শুনে আসবেন। ছোট কাকা আর চাপাচাপি করল না, হাঁটতে শুরু করল। পাশে অর্ক আর বিবি, পেছনে বোলারদা। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না। গাছে গাছে পাখিরা কলরব করছে, ঝোপে ঝাড়ে তারস্বরে ঝিঁঝি ডাকছে। কদিন আগেই পুজো গেছে। কলকাতায় গরম, তবে এখানে বাতাসে শিরশিরে ভাব। হাঁটতে হাঁটতে ড্যামের জলের ছলাৎ ছলাৎ শব্দ মিলিয়ে গেল। সিঁড়ি বেয়ে নেমে এসে বাংলোর পথ ধরল সকলে। এক পাশে ক্যানেল, অন্য পাশে গাছপালা, ঝোপ জঙ্গল, ঠাসা বাঁশবন, হাওয়ায় ক্যাঁচকোঁচ শব্দ হচ্ছে। হঠাৎ হঠাৎ সামনে দিয়ে ডানা ঝাপটে বাদুড় উড়ে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। লাল মাটির পথ কালো হয়ে সাপের মতো চলে গেছে এঁকে বেঁকে। লোকজনের চিহ্ন সারা শব্দ কোনোটাই নেই। ভাবলে অবাক লাগে, এখন কলকাতার রাস্তায় লোক গিজগিজ করছে, ঘরে ঘরে তারস্বরে টিভি চলছে, সিনেমা হলে বসে মানুষ আরাম করে ছবি দেখছে। অর্ক অবাক হয়ে অন্ধকারের দিকে চেয়ে রইল। কলকাতা শহরটা এখন তার কাছে অন্য গ্রহের মতো বোধ হচ্ছে। ভাবতে ভাবতে অর্ক সচকিত হল, আরে এই ভাবনা তো তার নয়, এ তো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। কোন জঙ্গলে বসে কোন রাতের অন্ধকারে দাঁড়িয়ে লেখক কথাটা ভেবেছিলেন? কোন বই, আরণ্যক না অভিযাত্রিক? মনে না পড়লেও এই ভেবে সে আশ্চর্য হল, কতদিন আগে বিভূতিভূষণ তারই মনের কথা আগেই রেকর্ড করে রেখেছিলেন। বইটা পড়া ছিল বলেই লেখকের অনুভূতি আপনিই তার মধ্যে জেগে গেল। তখন সে বোঝেনি, তবে আজ বুঝতে পারছে কথাটা কত বড় সত্যি ছিল। হাঁটতে হাঁটতে বাংলোর কাছাকাছি আসতেই থমকে দাঁড়ালো সকলে। আলোয় ঝলমল করছে বাংলো। চারপাশে অন্ধকারের মধ্যে বাংলোটাকে যেন আলোকিত জাহাজের মতো লাগছে। কারেন্ট চলে গেলে বাংলোয় জেনারেটরের ব্যবস্থা আছে। সরকারি লোকজন বা বড় মাপের ট্যুরিস্ট এলে চালানো হয়। বাবার বন্ধুর কল্যাণে তারাও এখন ভিআইপি। মাস্টারমশাই বললেন, আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমি আসি। আসি তাহলে। ছোট কাকা বলল, হ্যাঁ যান, সাবধানে দেখে শুনে যাবেন। আলো দেখে এবার বিবির সাহস ফিরেছে। মাস্টারমশাইয়ের গঙ্গা জলে গঙ্গা পুজো করলো। বলল, হাতি ঠাকুরকে দেখলেই নিচের দিকে নেমে যাবেন মাস্টার কাকু। মাস্টারমশাই হেসে বললেন, আরে জঙ্গলে থেকে থেকে এসব আমাদের অভ্যেস হয়ে গেছে গো মামুনি। হাতি ঠাকুর যেমন আমাদের জানে, আমরাও তো তেমনি ঠাকুরকে চিনি। আরে আমার কিচ্ছু হবে না। এই তো ক্যানেল পেরোলেই আমার ঘর। বোলারদা জিজ্ঞেস করলো, ওদিকেও তো জঙ্গল, জঙ্গলে থাকেন নাকি মাস্টার স্যার কাকু? আপনি জঙ্গলের আদিবাসী? মাস্টারমশাই কথাটা গায়ে না মেখে বললেন, প্রায় সেই রকমই। এখানে তো চারদিকেই জঙ্গল। আমার ঘরের পরেই বিশাল ক্ষেত, তারপরেই বনের শুরু, সিধা চলে গেছে পাহাড়ের তোলা পর্যন্ত। হাতি ঠাকুররা যখন আসে ওই পথেই আসে। ক্ষেত লন্ড ভন্ড করে ক্যানেল পেরিয়ে কখনো কখনো গ্রামেও তাণ্ডব চালায়। ছোট কাকা ব্যস্ত হলো।
তাহলে আর দেরি করবেন না, যান যান, এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি চাই। হ্যাঁ, বলেও মাস্টারমশাই এগিয়ে এলেন ছোট কাকার দিকে। গলা নামিয়ে জানতে চাইলেন, আচ্ছা আপনারা সত্যি সত্যি রাতে বেরোবেন? জঙ্গলে যাবেন? ছোট কাকা বলল, হ্যাঁ সেরকমই তো ইচ্ছে। ভদ্রলোক অবাক। বলেন কি? এই শহর থেকে তো আরো কত লোকজন আসে, কই তাদের মধ্যে তো এরকম খেয়াল কখনো দেখিনি। ছোট কাকা বলল, এবার দেখবেন, এই জন্যই লোকে আমাদের পাগল বলে। মাস্টারমশাই বিড় বিড় করে বললেন, এসব আজকাল দেখিও না, শুনিও না। ছোট কাকা বলল, কি করে দেখবেন? স্কুলের পড়া, প্রাইভেট টিউটারের পড়া, সঙ্গে সাঁতার, যোগব্যায়াম, আঁকা, নাটকের ক্লাস, এইসব সামলে ছেলে পুলেদের আর সময় কোথায় যে অ্যাডভেঞ্চারে বেরোবে? এখনকার ছেলে মেয়েদের কাছে কেরিয়ার গড়াই একমাত্র অ্যাডভেঞ্চার। তার জন্যই ছোট থেকে সব একেবারে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে। কি আর বলবো। শিক্ষক যখন, মাস্টারমশাইও এসবের ওপর কিছু বলবেন ভেবেছিল অর্ক, কিন্তু আলোচনায় কোনো উৎসাহই দেখালেন না। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এক প্রকার দায়সারাভাবে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে দেখতে দেখতে অর্কর মনে হলো, গ্রামের আর 5 জন লোকের থেকে মাস্টারমশাই যথেষ্ট সাহসী। মাঠের মধ্যে একা থাকেন, হাতি দেখেও ঘাবড়ান না। কিন্তু হঠাৎ করে মানুষটা ফিউজ হয়ে গেলেন কেন? হাতির গন্ধ পেলেন নাকি? হাঁটতে হাঁটতে বাংলোর কাছে এসে অর্ক কথাটা বলতেই ছোট কাকা বলল, না না, হাতি নয়, আসলে চিন্তায় পড়েছেন। আমাদের মতো পাগল তো আগে দেখেননি। বলতে বলতে হঠাৎ বাংলোর গেটটা সামান্য ফাঁক হয়ে গেল। জোরালো টর্চের আলো এসে পড়ল মুখে। ধেয়ে এলো গম্ভীর প্রশ্ন, আপনারা কি সেনগুপ্ত সাহেবের মেহমান? সেনগুপ্ত? অর্ক তাকালো ছোট কাকার দিকে, ছোট কাকা বিবির দিকে, বিবি বোলারদার দিকে। অর্কর মনে পড়ল, এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, সেনগুপ্ত সাহেব আমার বাবার বন্ধু। লেকিন বাত ক্যা হ্যায়? গেট হাট হয়ে গেল। দেখল ভুঁড়িওয়ালা এক ভদ্রলোক ছোট ছোট করে কাটা মাথার চুল দাঁড়িয়ে আছেন। তাদের খুঁটিয়ে দেখতে দেখতে হিন্দি ঘেঁষা বাংলায় বললেন, আপনারা জলদি ভিতরে আসুন, আপনাদের ঢুঁড়তেই আমরা বেরোচ্ছিলাম। আমাদের সাহেব বহুত দের তাক ওয়েট করছেন আপনাদের জন্য। বিবি তাকালো অর্কর দিকে। সেনগুপ্ত কাকু এসেছে নাকি রে দাদা? কি জানি বলে অর্ক গেট ঠেলে ঢুকে পড়ল, সঙ্গে ছোট কাকা আর বোলারদা। ঢুকতেই দেখতে পেল বাংলোর হাতায় একটা জিপ দাঁড়িয়ে, তার পাশে উর্দি টুপি পরা জনাচারেক লোক। এরা হয় পুলিশ, নয় ফরেস্টের রক্ষী। ভদ্রলোক হাত জোর করে এগিয়ে এসে ছোট কাকাকে নিজের পরিচয় দিলেন। নমস্তে, আমার নাম লক্ষ্মীকান্ত শর্মা, আমি এখানকার ফরেস্ট বিট অফিসার। বহুত টেনশনে ফেলে দিয়েছিলেন আপনারা আমাদের। টেনশনের আর কি দেখেছেন অফিসার মশাই, সবে তো শুরু। কিন্তু এখনই বলতে গেলে পাছে সব ভণ্ডুল হয়, তাই অর্ক চুপ করে রইল। কই, কোথায় এসেছে বলে রুম থেকে বাবা মা বেরিয়ে এলেন। তাদের পেছনে শার্ট প্যান্ট পরা উঁচু ও স্বাস্থ্যবান এক ভদ্রলোক, চোখে মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের তলায় মোটা থেকে সরু হয়ে যাওয়া দেখনদারি গোঁফচোড়া। সেনগুপ্ত কাকু নন, জানা গেল ইনি জেলার খোদ ফরেস্ট অফিসার। গোঁফচোড়ার মতো নামখানাও তার তাক লাগানো, সুসময় নন্দী। রাজ্যের সদর দফতরের নির্দেশ মোতাবেক সুসময়বাবু সেনগুপ্ত সাহেবের অতিথিদের খোঁজ নিতে এসেছেন। বেজায় অসন্তুষ্ট। ছোট কাকারা বাইরে থেকে এসেছে, এখানকার পথঘাট কিছু চেনে না, লোকজনও অপরিচিত। বাচ্চাদের নিয়ে সন্ধে পর্যন্ত এইভাবে বাইরে বাইরে ঘোরা উচিত হয়নি তার সঙ্গে যোগ দিলেন লক্ষ্মীকান্ত এবং অর্ক বিবির মা। তবে বাবা মুচকি মুচকি হাসছিলেন। সুসময়বাবু বললেন, চলুন ভেতরে যাই, বাকিটা ঘরে বসেই হবে। আর তো কফি খেতে আপনার আপত্তি নেই সুসময়বাবু? সুসময়বাবু ব্যস্ত হলেন। এই দেখুন, টেনশন খেয়ে কফিটা খেতেই ভুলে যাচ্ছিলাম। চলুন চলুন। ভেতরে ঢুকে ডাইনিং কাম ড্রয়িং রুমে গিয়ে সোফায় আর ডাইনিং চেয়ারে সকলে ছড়িয়ে ছিটিয়ে বসল। মন ভোলা চিন্তিত মুখে উঁকি দিচ্ছিল কিচেন থেকে। সকলে অক্ষত ফিরেছে দেখে নিশ্চিন্ত হয়ে কফি করতে চলে গেল। তাতেও মেজাজের হাল ফিরল না মায়ের।
সমানে ছোট কাকাকে বকাবকি করে চললেন। কি যে করো না তোমরা, এত দেরি করলে ফিরতে। অর্ক ছোট কাকার হয়ে দাঁড়ানোর আগেই বিবি দাঁড়িয়ে গেল। মাকে বলল, শুধু ছোটকাকে বকছো কেন? ছোটকার কি দোষ? আমরা তো নিজের ইচ্ছেতেই গেছি। মায়ের রাগ পড়ার নাম নেই। আই তুই চুপ কর, নিজের ইচ্ছেতেই গেছি, ভারী বীর পুরুষ সব। অর্ক হেসে বলল, এই বিবি, মা তোকে বীর পুরুষ বলল। বাবা সংশোধন করলেন, ওটা বীরাঙ্গনা হবে। দয়া করে তুমি এর মধ্যে থেকো না। ছোট কাকাকে ছেড়ে এবার মায়ের রাগ গিয়ে পড়ল বাবার উপর। তোমার জন্যই এরা এত আশকারা পেয়েছে। শুনছো এখানে হাতি বেরোয়, আমি বারণ করলাম, তুমি উল্টে যা না করে ঠেলে ঠেলে পাঠালে। একটা বিপদ আপদ হলে কি হতো? সুসময়বাবু ঘাড় নেড়ে বললেন, দ্যাটস রাইট। আপনাদের কি হতো জানি না, তবে সকলের আগে আমার চাকরিটি যেত। বনমন্ত্রী আপনাদের চেনা লোক, উনি আমাকে ছেড়ে দিতেন। ছোট কাকা বলল, হাতি তো এখন নেই। এখানকার মাস্টার মশাই তো বললেন হাতি বেরিয়েছে, তার খবরও নেই। হাতির কথা কে বলেছে? সুসময়বাবু নতুন খবর দিলেন। শুনুন, এখানে রিসেন্টলি কিছু গোলমেলে ব্যাপার শুরু হয়েছে। এই তো 3 মাসও হয়নি আমরা গ্রাম থেকে একটা বডি রিকভার করলাম। ছৌ নাচের শিল্পী, বেআইনি অস্ত্র কেনাবেচার সঙ্গেও যুক্ত ছিল। শিল্পী লোকেরাও যদি এতে জড়ায় তাহলে সাধারণ লোক যাবে কোথায়? মা আবার চিৎকার পারলেন। ছোট কাকাও চমকালো। ছৌ নাচের শিল্পী বীর হনুমান নাকি? এবার সুসময়বাবুর অবাক হওয়ার পালা। আপনি কি করে জানলেন? ছোট কাকা জানালে সুসময়বাবু বললেন, আই সি। আপনি যখন এসেছিলেন তখন এসব উৎপাত এখানে ছিল না, এখন হচ্ছে। তাই আর যাই করুন, দয়া করে আমাদের ইনফর্ম না করে কোথাও বাইরে যাবেন না প্লিজ। পাশের রাজ্য থেকে তারা খেয়ে নরেশ সিং বলে এক ডাকাত 3-4 চেলাকে নিয়ে এদিকে ঢুকেছে। আমাদের কাছে যা খবর, অস্ত্র কেনাবেচার নাটের গুরু সেই। তবে তার সঙ্গে এখানকার কেউ কেউ জড়িত বলেই আমরা সাসপেক্ট করছি। বাকিটা বললেন লক্ষ্মীকান্ত। বলে যা যা জানালেন তা সত্যিই চিন্তার বিষয়। হ্যাঁ, মাঝে মাঝেই মোটর বাইক নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে সিং সদল বলে লাল তটিতেও হামলা চালাচ্ছে। আজকাল ট্যুরিস্টদেরও আসা যাওয়া বাড়ায়, লোকজনদের হাতে পয়সাও এসেছে, তাই চুরি, ছিনতাই, মস্তানি, গুন্ডামি, তোলাবাজি যখন যেমন পারে করছে। ফোর্স নিয়ে জঙ্গলে কয়েকবার রেড করেও নরেশের ঠেকটা ঠিক কোথায় সেটা বের করতে পারেনি পুলিশ। অর্কর খটকা লাগলো। কই, মাস্টারমশাই তো এসব কথা বললেন না, বরং মা বলতে বললেন যে এখানে এসব প্রবলেম নাই। ছোট কাকাও সায় দিল। খানিক আগেই তো বীর হনুমানের কথা হচ্ছিল, কিন্তু একবারও তো বললেন না যে সে এসবের সঙ্গে যুক্ত ছিল। সুসময়বাবুর মুখ বিরক্তিতে ভরে গেল। এখানকার লোক এরকমই হয়, সব জানে, সব বোঝে, কিন্তু বলতে যান বলবে কই না তো, জানি না তো। এসব দেখে দেখে চোখ পচে গেছে। আরে সব মাস্টার মশাই লোক, তারও কিসের এত ভয় বুঝি না। আনস্মার্ট লোকজন সব। অর্ক দমে গেল। তাহলে আমরা কি করব? আমরা তো জঙ্গল দেখতে এসেছি। সুসময়বাবু অর্ককে হতাশ করে বললেন, জঙ্গল? ইম্পসিবল। আমাদের কিচ্ছু করার নেই ভাইপো। আমাদের ওপর থেকে অর্ডার আছে, সিকিউরিটি ফার্স্ট। বোলারদা এতক্ষণ একটাও কথা বলেনি। বড় বড় স্যারেরা এসে পড়েছেন দেখে সে সারা শব্দ দিচ্ছিল না। এবার সেও থাকতে পারল না, বাবার দিকে চেয়ে বলল, দাদা স্যার, তাহলে কালই চলুন, ফিরে যাই এখান থেকে। বিবিও ভেঙে পড়েছে। হ্যাঁ, তাই চলো। কিন্তু ছোট কাকা সহজে হাল ছাড়ার মানুষ নন। সুসময়বাবুকে বোঝালো, এভাবে প্রেশার করলে তো মুশকিল সুসময়বাবু। কত আশা করে আমরা এসেছি, জঙ্গল না দেখে ফিরে যাব। আপনারা হেল্প না করলে আমাদের ট্যুরটাই পুরো ম্যাসাকার হয়ে যাবে। সুসময়বাবু একটু নরম হলেন, চিন্তা করে বললেন, ঠিক আছে, আমি আপনাদের জঙ্গল দেখানোর ব্যবস্থা করব। কবে যাবেন, কাল নাকি পরশু? আমি নিজে সিকিউরিটি নিয়ে জঙ্গল দেখিয়ে আনবো। অর্ক খুব একটা খুশি হলো না। দূর, এইভাবে লাঠি বন্দুক নিয়ে জঙ্গল দেখা আর চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখা একই ব্যাপার। আমি যাচ্ছি না। বোলারদা ফুট কাটল, তার চেয়ে মোবাইলে গেম খেলা ভালো। বিবি জুড়ল,
বাইরে বেরোলে ছোটকা তো সেটাও করতে দেয় না, মোবাইলে নেট গেম সব বন্ধ করে রাখতে হয়। কোনো মানে হয়? কিন্তু কিছুতেই কিছু হলো না। সুসময়বাবু সাফ জানিয়ে দিলেন তিনি যা বলেছেন সেটাই ফাইনাল। তার হাত পা বাঁধা, ওপরওয়ালার অর্ডার পালন করতে তিনি বাধ্য। অর্ক তাকালো বাবার দিকে। বাবাকে কে মাথার দিব্যি দিয়েছিল রে অত বড় অফিসার হতে? বোলারদা কাঁধ নাচালো। খেল খতম, পয়সা হজম, যাই ব্যাগ গোছাই। কোথায় যাচ্ছ বোলারদা? উচ্ছন্নে। বোলারদার এটা প্রিয় ডায়ালগ। রাস্তায় লোকে তাকে প্রশ্ন করলেই সে এটা বলে। দুঃখের মধ্যেও বিবি হেসে ফেলল। বোলারদার সঙ্গে যেমনভাবে কথা হয়, হাসতে হাসতেই প্রশ্ন ছুড়ল, যাচ্ছ উচ্ছন্নে? বলি এলে কোত্থেকে? জাহান্নাম থেকে। বলে বোলারদা আর দাঁড়ালো না। কফির মায়া ত্যাগ করে গটগট করে চলেই গেল তার রুমে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরও কারেন্ট এলো না। মন ভোলা জেনারেটর বন্ধ করতেই অন্ধকারেই লাফাতে লাফাতে অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা একে একে উঠে এলো বাংলোর ছাদে। আগাগোড়া মোজাইক করা চমৎকার ছাদ, পরিষ্কার তকতক করছে। ছাদের কোণে বিরাট দুখানা জলের ট্যাঙ্ক। আলসের কাছে দাঁড়িয়ে কালো কালো গাছপালার ফাঁক দিয়ে দূরে ড্যামের হালকা আলোর রেখা চোখে পড়ছিল। নানা সুরে অবিশ্রাম ঝিঝির ডাক আর তাল মিলিয়ে খটাস খটাস করে গাছের শুকনো পাতা খসার শব্দ ছাড়া প্রাণের চিহ্ন মাত্র নেই কোথাও। এখানকার লোকজনকে সূর্য ডুবলেই ঘরের আলো টালো নিভিয়ে শুয়ে পড়ে, নাকি গোলমালের ভয় এমন করছে? ড্যামে যাওয়ার পথে লোকজন কেন তাদের সন্দেহের চোখে দেখছিল এবার বোঝা যাচ্ছে। জঙ্গলে যাওয়া বারণ হয়ে যাওয়ায় সকলেই বেশ দমে গেছে। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে ছাদের আলসে ঝুঁকে গলা বাড়িয়ে দেখার চেষ্টা করছে কোনো হাতি এলো কিনা। কিন্তু হাতি কেন, হাতির লেজের একটা কণাও চোখে পড়ছে না। বড্ড পাঞ্চে হয়ে যাচ্ছে এবারে ট্যুরটা। বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অর্ক বলতেই ছোট কাকা বসেই পড়ল। চাপা গলায় বলল, বসে পড়, কথা আছে। বিবি তখনও সাগ্রহে অন্ধকারে চেয়ে আছে। ছোট কাকা তাকেও ডাকল। বিবি, মিছি মিছি দাঁড়িয়ে আছিস, এদিকে আয়, বস বস এখানে। বিবি এসে বসল। নিচে বাংলোর টানা বারান্দায় বাবা পাইচারি করছেন। রোজ রাতে খাওয়ার পর বাবা গুনে গুনে পাক্কা 1000 পা হাঁটেন। সেই সময় মা তাকে যথাসাধ্য সঙ্গ দিয়ে থাকেন, আজও দিচ্ছেন। খাওয়াটা বেশ গুরুতর হয়ে গেছে। তার ওপর নতুন জায়গা, বাবার 1000 পা আজ 1500-2000-এ দাঁড়িয়ে গেলেও আশ্চর্য হওয়ার নেই। ছোট কাকা সুযোগটা কাজে লাগিয়ে জরুরি কথা সেরে নিতে চায় দেখে অর্কও বসে পড়ল। বলল, বলো ছোটকা। অন্ধকার হলেও ছোট কাকার মুখ চোখ বোঝা যাচ্ছে, দেখছিল তাদের। বলল, আজ রাতের প্রোগ্রাম ঠিক আছে তো? মুহূর্তে উত্তেজনায় রক্ত নেচে উঠল অর্কর। ঠিক আছে মানে? প্রোগ্রাম তো ক্যান্সেল হয়নি ছোটকা। সুসময় কাকুর যত ভয় ধরানো কথা। লাইট নিভতেই আবার ভয় ঘিরে ধরেছে বিবিকে। বলল, না, আমার তা মনে হচ্ছে না, সুসময় কাকু ঠিকই বলেছেন। অর্ক রেগে গেল। এই তুই নিচে যা তো বিবি, তোকে আমাদের দরকার নেই। বোলারদা হাউ হাউ করে ঢেঁকুর তুলছিল। ছোট কাকা বলল, এই ব্ল্যাকু, থাম তো, এই তো খেলি, এখনই সব হজম করে ফেলবি নাকি? হ্যাঁ, কিছু ঢেঁকুর সকালের জন্য রেখে দে। বোলারদা বলল, খাওয়াটা যা জম্পেশ হয়েছে, এখন ইচ্ছে করছে পড়ে পড়ে একটু নাক ডাকাই। খবরদার না, ঘুমোনোর নাম করবি তো পরের বার থেকে তোকে আর আনবো না, এ আমি বলে দিলাম। সরি ছোটকা স্যার, ভেরি সরি। তাহলে আমার হয়ে ছোট ম্যাডামই ঘুমোক। ছোট কাকা বলল, না, বিবিও ঘুমোবে না, আজ ওর পরীক্ষা। ড্যামে গিয়ে একা একা 1000 পা হাঁটতে হবে ওকে, সেবারের মতো পালালে চলবে না। বিবি মাথা চুলকোতে লাগলো। ভয়ে হ্যাঁ বা না কিছুই বলছে না। আলোচনায় ঠিক হলো এখন রুমে গিয়ে লক্ষ্মী ছেলেমেয়ের মতো সকলে বেডে শুয়ে পড়বে, কিন্তু ঘুমোনো চলবে না। বাবা মায়ের ঘুম গাঢ় হলে যে যার অ্যাডভেঞ্চার কিট নিয়ে বেরিয়ে পড়বে। অ্যাডভেঞ্চার কিটে দড়ি, ছুরি, টর্চ, জলের বোতল, ফার্স্ট এডের সরঞ্জাম, মোটামুটি সব রকম প্রয়োজনীয় জিনিসই গুছিয়ে রাখা থাকে। বিবি ভয় ভয়ে ঘাড় নেড়ে জানতে চাইল,
আরে বেরোবোটা কোথা দিয়ে ছোটকা? ছোট কাকা বলল, সেটা আবার বলে দিতে হবে? কাঁটা তারের বেড়ার ফাঁকগুলো মোটামুটি বড়ই আছে। হাতি না গলুক, মানুষ ঠিক গলে যাবে। আমি দেখে নিয়েছি, তোর তো কোনো সমস্যাই হবে না বিবি। বিবির গলা কাঁপছে। ছোটকা বলছি, আমার না তুমি ছেড়ে দাও। সুষমা কাকু বললো, শুনলে না? যদি গুন্ডাগুলো গুলি টুলি চালিয়ে দেয়, হ্যাঁ কি হবে তখন? আমরা বাবার সাথেও নেই, পাঁচেও নেই, আমাদের খামোকা গুলি চালাতে যাবে কেন? অর্ক জুড়ল, ঠিকই তো, আমরা কি ওদের কাছে অস্ত্র কিনতে যাচ্ছি? তুই আর ছোট নেই বিবি, যথেষ্ট ম্যাচিওর্ড। একদম ছেলে মানুষই করবি না। এবার ছোট কাকা গলা কঠিন করল। বিবি এক প্রকার থতমত খেয়ে চুপ করে গেল। আহারে, এতক্ষণ রাগ হচ্ছিল, কিন্তু এবার বোনের দিকে চেয়ে মন নরম হয়ে এলো অর্কর। তার কাঁধে হাত রেখে বলল, আরে তুই এত ভয় কেন পাচ্ছিস বিবি? বললাম তো, সুসময় কাকু একটু বাড়িয়েই বলেছেন। অবস্থা মোটেই এতটা খারাপ নয়। যতই চাপালোক হন, মাস্টারমশাই ঠিকই বলতেন। হ্যাঁ, সরকারের লোক তো, সবটাতেই বাড়াবাড়ি। কাজ দেখাতে হবে না। ছোট কাকা খুশি হয়ে অর্কর পিঠ চাপড়ে তারিফ করল। বড় হয়ে গোয়েন্দা হবি ভাবছিস? লেগে থাক, তোর হবে। বোলারদা বলল, আর আমার কিছু হবে না ছোটকা স্যার? তোর ঘোড়ার ডিম হবে, সবই তো ঢেঁকুর তুলে বের করে দিস। ছোট কাকা ঠাট্টা করল। সকলে মিলে হেসে উঠল। বিবিও কষ্ট করে একটু হেসেই চুপ করে গেল। বোঝা গেল সে বেশ নার্ভাস। এত ঘাবড়ে গেলে জীবনে সে অ্যাডভেঞ্চার ক্লাবের মেম্বার হতে পারবে না। তার নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করে বাকিরা চলে যাবে অ্যাডভেঞ্চারে, আর সে চেয়ে চেয়ে দেখবে। কথাটা বলতে যাবে এমন সময় মা উঠে এলেন ছাদে। আবার কোথায় গেলি সব? পেছন পেছন হাজার পা সেরে বাবাও উঠেই মুগ্ধ হয়ে গেলেন। বাহ, বেড়ে ছাদ তো। মা একটু নার্ভাস হয়ে বললেন, রাখো তোমার ছাদ, আমি কালই ফিরে যাব। হাতি, গুন্ডা, বদমাশ সব একসঙ্গে। আমার বুকের ভেতরে যে কি হচ্ছে আমি জানি। বাবার তখন আবেগ এসে গেছে। কান না দিয়েই বলে চললেন, নিচে পায়চারি করতে করতে দেখলাম চাঁদও উঠেছে, একেবারে বিউটিফুল। চাঁদ? কই কই? চাঁদের কথায় বিবির ভাবান্তর হলো, চঞ্চল হলো সে। বাবা বললেন, সে কি দেখিসনি? আয় দেখাচ্ছি। বিবি উঠে পড়ল। সাগ্রহে তার পেছনে গেল অর্ক। বাবা এগিয়ে গিয়ে ছাদের এক কোণ দিয়ে আকাশে আঙুল তুললেন। চোখ ঠিকরে গেল অর্কর। সত্যি চোখে পড়েনি এতক্ষণ। আরে বাহ, বাংলোর কম্পাউন্ডের মস্ত এক শাল গাছের ফাঁক দিয়ে চাঁদ মামা উঁকি দিচ্ছে। মোটামুটি বড়ই, শুধু মাথার দিকটা কাস্তের মতো সামান্য কাটা। আজকালের মধ্যে সেটাও ভরে যাবে, ভোল্টেজে চারিদিক মাত করে দেবে। আজ ড্যামের পাড়ে জমে যাবে তাদের অ্যাডভেঞ্চার। মনটা একেবারে ছটফটিয়ে উঠল অর্কর। কখন যে বাবা মা ঘুমোবেন, কতক্ষণে যে রাত গভীর হবে, চুপিসারে কাঁটা তারের বেড়ার ফাঁক গলে ভোকাট্টা হবে তারা। পৃথিবীর কিছুই থেমে থাকে না, রাতও থাকলো না। গভীর হতেই মা বাবার ঘুমও গভীর হয়ে গেল। সময় হয়েছে দেখে অর্ক বিছানা থেকে পা টিপে টিপে নেমে কিট ব্যাগটা পিঠে ঝুলিয়ে ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো। বারান্দায় ছোট একটা আলো জ্বলছে, তার মানে কারেন্ট ফিরেছে। ডুমের আলোয় ওড়াউড়ি করছিল পোকা। অর্ক দাঁড়াতেই ছেঁকে ধরল। হাত নাড়িয়ে তাড়াতে তাড়াতেই তার নজর গেল বারান্দায় সিঁড়ির কাছে। দাঁড়িয়ে আছে ছোট কাকা আর বোলারদা। তার মানে ওরা আগেই রেডি। কাছে যেতেই ছোট কাকা খাটো গলায় জিজ্ঞেস করল, কি রে, বিবিকে আনলি না? অর্ক ফিসফিস করে বলল, ওকে ছেড়ে দাও ছোটকা, ঘরে ঘুমোচ্ছে বেচারি, ওকে তুলতে গেলে এখন মা উঠে পড়বে। ছোট কাকা অভিযানে বেরোলেই অন্যরকম হয়ে যায়, মেজাজ সপ্তমে চড়ে থাকে। রেগে গেল। যা নির্দেশ ছিল তা তোর মানা উচিত ছিল অর্ক। এরকম ইনডিসিপ্লিন হলে ক্লাব চলবে না, তুলেই দেব ক্লাব। অর্ক মাথা নিচু করে ফেলল, বলল, সরি ছোটকা, আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি বিবিকে। থাক, অনেক হয়েছে, আর ডাকতে হবে না। বৌদির ঘুম ভেঙে গেলে আবার গোলমাল হয়ে যাবে। কাল ব্যবস্থা হবে বিবির, দেখে নিস। বোলারদার হাতে টর্চ। অর্ককে বলল,
টর্চটা বের করো অর্ক স্যার। ছোট কাকা সতর্ক করল। একদম না, অচেনা জায়গা, একদম টর্চ জ্বালবি না। চাঁদ উঠে গেছে, যেতে কোনো অসুবিধা হবে না। সত্যিই তাই, চাঁদের আলো ফুটফুট করছে কম্পাউন্ডে। গাছগুলো যেন এক মাথা জোনাকির মুকুট পরে জ্যোৎস্নায় স্নান করছে। অর্ক অবাক হয়ে চেয়ে রইল। এর পাশে কি টর্চ মানায়? চাঁদ দেখে যে মোহিত হয়ে গেলে অর্ক স্যার। চলো চলো, ছোটকা স্যার যে এগিয়ে গেল। বোলারদা ঠেলল অর্ককে। হ্যাঁ চলো বলে অর্ক হাঁটতে শুরু করলো। বড় জোর 8-10 পা গেছে, হঠাৎ এক কাণ্ড ঘটল। নিঃশব্দে কে যেন সামনে এসে দাঁড়ালো। মাঝারি হাইট, মাথায় টুপি, হাতে বন্দুক, গাছের ছায়ায় মুখ চোখ বোঝা যাচ্ছে না। পথ আটকে ছোট কাকাকে খ্যাসখ্যাসে গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? কয়েক সেকেন্ড ছোট কাকার মুখে কথা ফুটল না। তারপর নিজেকে সামলে চ্যালেঞ্জের সুরে বলল, কে তুমি? লোকটা বন্দুক নামিয়ে বলল, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। ডিএফও সাহেব আপনাদের সিকিউরিটির জন্য আমাদের এখানে পোস্টিং করে গিয়েছেন। আমরা মানে? অর্ক গিয়ে ছোট কাকার পাশে দাঁড়ালো। আমরা দুজন আছি, এই আমি আর ওই রঘু। আপনার কি নাম? লক্ষণ। আপনারা এতক্ষণ ছিলেন কোথায়? ওই যে ওই কেয়ারটেকার মন ভোলার ঘরে। আপনারা যতদিন থাকবেন আমরা ততদিনই থাকবো, স্যারের অর্ডার আছে। ও, বলেই ছোট কাকা গলা ভারী করল। ঠিক আছে, তোমরা রেস্ট নাও, আমরা একটু বেরোবো। লোকটা একটু থতমত খেল। বেরোবেন? হ্যাঁ, দয়া করে মেন গেটটা খুলে দাও। লক্ষণ মাথা নাড়ালো। না স্যার, প্লিজ বাইরে যাবেন না, অর্ডার নেই যে। এবার বোলারদা লোকটার সঙ্গে বুঝে নিতে হুকুমের সুরে বলল, দরজা খুলুন। ওই কথাটি বলবেন না স্যার, এই রাতে দরজা খুললে সাহেব আমাদের একেবারে খেয়ে ফেলবেন। অর্ক বোঝাতে চাইল, আচ্ছা আপনি না বললে তো জানতে পারবে না, একটু পরেই আমরা ফিরে চলে আসবো, চিন্তা নেই। তবু লক্ষণ পথ ছাড়ল না, সমানে ঘ্যান ঘ্যান করে চলল। জানালো সে ছেড়ে দিতেই পারে, কিন্তু এই রাতে বাইরে বেরিয়ে যদি তারা বিপদে পড়ে তাহলে তারাই দায়ী থাকবে, তাদের চাকরি চলে যাবে। অর্কর এবার রাগ হয়ে গেল, ঝাঁ ঝাঁ করে লক্ষণকে দু কথা শুনিয়ে দিল। তাদের নামে রিপোর্ট করার ভয়ও দেখালো, কিন্তু কিছুতেই কিছু হলো না। লক্ষণ পথ আগলে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা ছোট কাকা হাল ছেড়ে দিল, বলল, থাক তাহলে, এত করে বলছে যখন, ওদের কথাটাও তো ভাবতে হবে রে অর্ক। লক্ষণ বলল, হ্যাঁ স্যার, এখন প্লিজ বাইরে বেরোবেন না, আসলে এই জায়গাটা তেমন ভালো নয়। বোলারদা এবার ঝেঁঝে উঠল, ভালো খারাপ আমরা বুঝবো, আপনি কেন ঝামেলা করছেন? এমন সুন্দর চাঁদনি রাত, ড্যামের দিকটা একটু টহল দিয়ে আসবো তা নয়, অর্ডার নেই। বেরো শিকার কাকে বলে। তা এতক্ষণে বোলারদা একটা কাজের কথা বলেছে, সত্যি বেরো শিখ। এরা কি বুঝবে এসবের? অর্কর চোখের সামনে ড্যামের ছবি ভাসল, বিশাল জলাধার খাঁ খাঁ করছে। তীরে মাথা তুলে দাঁড়ানো পাহাড়গুলো একা একা রাত পাহারা দিচ্ছে। কেউ দেখছে না, কেউ শুনছে না। আপন মনে ছলাৎ ছলাৎ করে জলাধারের জল তীরে এসে ভেঙে পড়ছে। তার সঙ্গে সঙ্গে জলে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে শত শত চাঁদ। ভাবতে ভাবতে বিভূতিভূষণের জন্য অদ্ভুত একটা কষ্টে অর্কর বুক ভরে গেল। আহা, এমন দৃশ্য ওই প্রকৃতিপ্রেমিক মানুষটি দেখতেই পেলেন না। স্টাইল মারা গোঁফচোড়া নিয়ে সরকারি লোকটিকে বেছে বেছে আজই আসতে হলো। অর্কর কান্না পাচ্ছিল। ঠিক তখনই গেটের কাছে কাঁটা তারের ওপারে কিসের একটা ছায়া। সঙ্গে সঙ্গে সে নেমে এলো বাস্তবের মাটিতে। ছোট কাকার প্যান্টটা টেনে ধরল। ছোট কাকা বলল, কি রে? অর্ক ফিসফিস করল, বাইরে কে যেন দাঁড়িয়ে, ওই যে। ব্যাপারটা বোলারদারও চোখে পড়েছে। হাতি? অর্ক চেয়ে আছে। হাতি নয়, লোক। এত রাতে বাইরে দাঁড়িয়ে আছে কেন? নরেশ সিং নয় তো? কথাটা বলতেই বোলারদা আর নিজেকে সামলাতে পারল না। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। বলে রিয়েল ব্ল্যাক ক্যাটের মতোই ছুটল সেদিকে। ধরা পড়ার ভয়ে লোকটাও ধরফর করে ছুটল খাদের দিকে।
অর্কর রক্ত চঞ্চল হয়ে উঠল। সেও বোলারদার পেছন পেছন ছুটে খাদের কাছে গিয়ে তারের বেড়ায় ভর করে টর্চ মেরে দেখল পাশের খাদের ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে সুঁড়ি পথ, গিয়ে মিশেছে অনেক নিচে ড্যামের তলাকার রাস্তায়। কিন্তু ভালো করে তাকিয়েও কাউকে দেখতে পেল না, খাদের মধ্যেই মিলিয়ে গেছে। তাড়া খেয়ে লোকটা হয় নিচে গড়িয়ে পড়েছে, নয় গা ঢাকা দিয়েছে কোথাও। কি হয়েছে স্যার? এতক্ষণে দৌড়তে দৌড়তে লক্ষণে এসে পড়েছে। তার টর্চের আলো ঘুরপাক খাচ্ছে। একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। ছোট কাকাও ততক্ষণে পৌঁছে গেছে, মুখ বাড়িয়ে দেখছে। সময় বিশেষে সকলকে সব কথা বলতে নেই। ছোট কাকা ঘাড় ঘুরিয়ে লক্ষণকে বলল, কিছু না। পরের দিন সকালে বেলা করেই ঘুম ভাঙল অর্কর। মা বাবা উঠে পড়েছেন। ছোট কাকাও উঠে ফিটফাট হয়ে বারান্দায় টহল দিচ্ছে। বিবি কম্পাউন্ডের মধ্যে ঘুরঘুর করছিল, মুখখানা তার বেজায় গম্ভীর। বোলারদাকে দেখা যাচ্ছে না। সকাল হলেই সে খাই খাই করতে থাকে। নির্ঘাত ছোট কাকার কাছ থেকে কিছু আদায় করে ছুটেছে পেট ঠান্ডা করতে। সকালে দুবার টিফিন বাঁধা বোলারদার। যা হজমি জল এখানকার, খেলেই আধ ঘন্টার মধ্যে পেট হালকা। দুবার টিফিনেও হবে না তার, 4 বারে যদি হয়। রোদ্দুর না উঠলেও খইয়ের মতো সাদা সকাল চকচক করছে। হাত মুখ ধুয়ে নিয়ে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে অর্ক বাইরে বেরিয়ে এলো। সিকিউরিটির একজন বন্দুকটা পাশে রেখে মেন গেটের কাছে ঘাঁটি গেড়ে বসে আছে। কেয়ারটেকার মন ভোলা সামনে দাঁড়িয়ে তার সঙ্গে গুজগুজ করছিল। অর্ককে দেখেই থেমে গেল। তারপর হন হন করে চলে গেল তার ঘরের দিকে। ঘরের বাইরে চৌপাই পাতা, তাতে চিৎপাত হয়ে নাক ডাকাচ্ছে কাল রাতের সেই রক্ষী লক্ষণ। নতুন সিকিউরিটিটা মাথায় বেশ খাটো, নেপালি কাটিংয়ের মুখ, গোঁফতারির নামমাত্র। গায়ের রঙও খুব কালো নয়। কাল লক্ষণের মুখে নামটা শুনেছিল ওরা, রঘু। অর্ক সামনে গিয়ে দাঁড়াতেই মুখ তুলল। অর্ক গম্ভীরভাবে তাকে শুধোল, কাল রাতের কথা শুনেছেন? রঘু একপাশে ঘাড় কাত করে দিল, শুনেছে। অর্ক আবার প্রশ্ন করল, কেয়ারটেকারকে সব জানিয়ে দিয়েছেন নাকি? রঘু দুদিকে ঘাড় নাড়ল। আর আমার মা বাবাকে? না। এবার আরও দায়সারা উত্তর। অর্ক নিশ্চিন্ত হলো না, বলল, হ্যাঁ, বলবেন না কাউকে, আপনাদের স্যারকেও জানাবেন না। গাছে গাছে ভর্তি কম্পাউন্ড, ইউক্যালিপটাস, শাল, পলাশ, দেবদারুই বেশি। পাইন গাছ, নাগকেশর গাছও কয়েকটা রয়েছে। গেটের কাছে মাথা তুলে দারোয়ানের মতো দাঁড়িয়ে একজোড়া ঝাউ গাছ। বেশ তাগড়া চেহারা গাছগুলোর, হই হই করে উঠে গেছে আকাশ ফুঁড়ে। কম্পাউন্ডের অন্যদিকে ফুলের বাগান, রকমারি ফুল ফুটে আলো হয়ে আছে। চারপাশে উড়ছে ফড়িং, প্রজাপতি, মথ। ঘাসের ঝোপ থেকে ভোরের মাটির টাটকা গন্ধ ভেসে আসছে। এ গাছ সে গাছ থেকে গোল হয়ে ঘুরতে ঘুরতে অবিরাম পাতা খসে খসে পড়ছে। চমৎকার পরিবেশ। অর্ক জিজ্ঞেস করল, কাল কে এসেছিল, খবর পেলেন কিছু? রঘু আবারও যন্ত্রের মতো ঘাড় নাড়ল। না ভাই। না ছাড়া কি আর কথা নেই এর ডিকশনারিতে? অর্ক আর কথা বাড়ালো না। কম্পাউন্ডটা এক চক্কর দিতে যাবে এমন সময় ভেতর থেকে মা টিফিন খাওয়ার জন্য ডাকাডাকি জুড়লেন। টিফিনের সাড়া পেতেই কোথায় ছিল কে জানে বোলারদা দৌড়ে চলে এলো, হাতে একটা কঞ্চি। সাঁই সাঁই করে ঘোরাতে ঘোরাতে বলল, গুড মর্নিং অর্ক স্যার, চলো ব্রেকফাস্ট রেডি। অর্ক তাকিয়ে বলল, এটা তোমার ক নম্বর ব্রেকফাস্ট বোলারদা? বোলারদা বলল, সকালে উঠে মুড়ি বাতাসা খেয়েছি, তারপর ভাবলাম দেখি ওই দোকানে গরম গরম সিঙ্গারা মেলে কিনা। সিকিউরিটি যেতেই দিল না জানেন, বলল অর্ডার নেই হ্যাঁ। অর্ডারই যদি না থাকবে তাহলে ব্যাঙের ছাতা এখানে আসা কেন? অর্ক বিরক্ত হলো। ট্যুরটাই চলে গেল আমাদের। দোষ ছোটকা স্যার তো রাগারাগি করছেন, বলছেন আজই চলে যাবেন। সব সময় ঘাড়ের ওপর দুটো লোক বসে আছে, তা মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত ফাত চালিয়ে দিই। অর্ক দীর্ঘশ্বাস ছাড়ল। তো কালই তো চালাতে পারতে, ওরকম ফাটাফাটি চাঁদনি রাতটা চলে গেল। শুধু চাঁদনি রাত? আমি তো ভেবেছিলাম হাতিও 2-1 পিস টেস্ট করব, দেখবো তেরে এলে ওই মাস্টার স্যার কাকু যা বলেছিলেন ঠিক কিনা। তার জন্যই কাল ওরকম বোকার মতো ছুটলে, ভেবেছিলে হাতি?
টর্চ ছুড়ে মারবে? বোলারদা মুষড়ে পড়ল। ভুল হয়ে গেছে, বদমাসটা পালালো। এবার কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না অর্ক স্যার। এসে থেকে যত উল্টো পাল্টা ব্যাপার। যা বলেছ, আমাদের সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাব পুরো ফ্লপ। চলো, মা খেতে ডাকছে। ভেতরে গিয়ে অর্ক দেখল বিবি ইতিমধ্যেই বসে পড়েছে খেতে। রাতে তার তোফা ঘুম হয়েছে, মুখ চোখ ফুলে আছে। বাবার মেজাজও দারুণ খুশ। সকালে উঠে রোজ তার ঘন্টা দেড়েক ধরে 3-4খানা কাগজ পড়া চাই। কাগজ পড়া আর দাড়ি কামানো, এই দুটো ঠিকঠাক না হলে বাবার মেজাজই খোলে না। কিন্তু এখানে এসে কাগজের নামই করছেন না। দাড়ি কামানোর গরম জলের জন্য মাকে তাড়া লাগাচ্ছেন না। ব্রেকফাস্টের টেবিলে বসে আস্ত একটা মরিচ টোস্ট মুখে পুড়ে পরম আনন্দে চিবোতে চিবোতে বিবিকে বলছেন, বুঝলি, খিদেটি দেখলে অসম্ভব বেড়ে গেছে, শরীরটাও ঝরঝরে লাগছে। কলকাতার এঁদো গলিতে ফিরে না গিয়ে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিলে হয় না? চেয়ারটা টেনে নিয়ে বসে বিবির উত্তরটা অর্কই দিল, একদমই হয় না। কেন? অর্ক বলল, এখানে থাকলে হাতির পায়ের তলায় চেপটে মরতে হবে। শুনলে তো কাল ছোটকার মুখে। বাবা বললেন, আই ডোন্ট কেয়ার। আমাদের ওখানে গাড়ির তলায় চাপা পড়ার চেয়ে হাতিতে চাপা পড়ে মরা অনেক বেটার। বেশ গর্জাস মৃত্যু। বোলারদা গম্ভীরভাবে বলল, ঠিক বলেছেন দাদা স্যার। লোকে মালা দেবে, কাগজে ছবি দেবে, এক গাদা টাকাও দেবে সরকার। বাকি জীবনটা আরামসে কাটবে। বিবি খিলখিল করে হেসে উঠল। বোলার দেখ একটা কথা বলে না, মরে গেলে আরাম করবে কি করে? অর্ক হাসছিল, কিন্তু মায়ের মুখে হাসির চিহ্ন মাত্র নেই। বললেন, যা বলেছিস, আরাম। আজই বাড়ি চলো বাপু, একেরামে রক্ষে নেই সুগ্রীব দোসর। হাতির সঙ্গে আবার খুন জখমও শুরু হয়ে গেছে এখানে। এরই মধ্যে ছোট কাকা ঘরে এলো। মুখ থমথম করছে। চেয়ার টেনে বসে মাকে বলল, সেই ভালো, চলো ঘরের ছেলে ঘরেই ফিরে যাই বৌদি। এবারে বিশেষ সুবিধা হবে বলে মনে হচ্ছে না। চলেই যাবি? বাবা তাকালেন ছোট কাকার দিকে। বিবিও ছোট কাকাকেই দেখছিল। বলল, কে বলছো ছোটকা? ছোট কাকা একবার বিবিকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। বলল, তোমার সঙ্গে কোনো কথা নেই। অমনি বিবির মুখখানা ম্লান হয়ে গেল। বেশ বুঝল সে কাল ঘুমিয়ে পড়ার জন্য তার ওপর ছোট কাকা রেগে গেছে। বোনের মুখের দিকে চেয়ে অর্কর মায়া হলো। মনে হলো ছোট কাকা বড্ড কড়া ধাতের লিডার তাদের। মা জানতে চাইলেন, কেন, ও আবার কি করলো? ছোট কাকা কথা না বলে প্লেটটা টেনে চুপচাপ খেতে শুরু করল। বাবা ততক্ষণে সব বুঝে গিয়েছেন। তাড়াতাড়ি বললেন, তুমি কেন কথা বলো ওদের ব্যাপারে? ওদের ব্যাপার ওদেরই বুঝে নিতে দাও। ব্রেকফাস্ট সেরে বাইরে বেরোতেই মাস্টারমশাইয়ের দর্শন মিলল। আজ সঙ্গে তার মোটর বাইক। বাইকটা শক্তপোক্ত হলেও পাহাড়ি পথের ধকলে একেবারে লড়ঝড়ে ধূলিধূসর চেহারা। মেরে কেটে দুজন চাপতে পারে, তার বেশি লোক তুললেই নির্ঘাত দেহ রাখবে। মাস্টারমশাইয়ের মুখ চোখের হালও তার বাইকের মতোই। বোঝা গেল টেনশনে আছেন। বাইকের হাতলে ঝুলছে টাটকা সবজি ভরা ব্যাগ। জানালেন সকালে বাড়ি থেকে বেরিয়ে আগে স্কুলে ঢুকে যান। ক্লাসের ফাঁকে ক্যানেল পাড়ের বাজার থেকে বাজার করে ছুটির পর বাড়ি ফিরে স্নান খাওয়া করেন। আজ স্কুলে যাওয়া নেই, পুজো ভ্যাকেশন চলছে, তাই একেবারে বাজার সেরেই আসছেন। মাস্টারমশাই ছোট কাকাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, বলছিলাম কি, কাল রাতে ড্যামে গিয়েছিলেন নাকি? ছোট কাকা বিরস মুখে বলল, না। খুব বেঁচেছেন। কাল আপনাদের কথা ভেবে ঘুমোতে পারিনি। সকালে বেরিয়ে শুনলাম একটা লোক ড্যামের রাস্তায় পড়ে আছে, হাড় গোড় ভেঙে একেবারে দ হয়ে গেছে। পুলিশ এসেছিল, তারাই হাসপাতালে নিয়ে গেছে শুনলাম। গণেশ ঠাকুরেরই কাজ কিনা বুঝতে পারছি না। এ তো আগে তো জঙ্গল ছেড়ে কখনো বেরোয় না তারা। বোলারদা ফস করে বলে দিল, না না, হাতিতে মারেনি, মনে হচ্ছে খাদে পড়ে গিয়েছিল। মাস্টারমশাই চোখ কোঁচকালেন। বললেন, কি করে জানলেন? বোলারদার মাথায় যদি ঘিলু বলে কিছু থাকে। তাড়াতাড়ি অর্ক বলল, না না, পড়ে টড়ে যায়নি,
শুনছি কিছুদিন ধরে নাকি এখানে উল্টোপাল্টা ব্যাপার ঘটছে। উল্টোপাল্টা লোকজন জঙ্গল থেকে এসে হামলা করছে। এবার নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করেও তো লোকটা ইনজোর্ড হতে পারে। মাস্টারমশাই কয়েক সেকেন্ড অর্ককে দেখে হঠাৎ গলার স্বর পাল্টালেন। কে বলল এসব কথা? কে বলেছে? ছোট কাকা বলল, আপনাদের ডিএফও নন্দী সাহেব। চেনেন দেখছি। বিলক্ষণ। কি বলেছেন নন্দী সাহেব? ছোট কাকা সুসময়বাবুর ভার্সন জানালো। মন দিয়ে সব শুনে মাস্টারমশাই উড়িয়েই দিলেন, বললেন, আরে তোর নন্দী সাহেব বাড়িয়ে বলেছেন। পুলিশের যেমন কেস দিতে না পারলে কাজ থাকে না, নিজেরও তাই। অস্ত্র কিনা বেচা, যত সব আজগুবি কথাবার্তা। আরে এখানকার লোকজনের অবস্থা ফিরেছে ঠিকই, কিন্তু খেয়ে দিয়ে কাজ নেই, তা দিয়ে অস্ত্র কিনতে যাবে কেন? কোন কাজে লাগবে তাদের? এরা সেরকম লোকই নয়। ছোট কাকার ভুরুতে ভাঁজ। নরেশ সিং বলে কেউ নেই বলছেন, কিন্তু নরেশ সিং বলে একজনের নাম শুনলাম। মাস্টারমশাই বললেন, নরেশ সিং? হ্যাঁ, ওই নামে একজন ডাকাত ছিল বটে, তবে এখন আর নাম শুনি না। হ্যাঁ, মোটর বাইকের কথাটা ঠিক। আজকাল মোটর বাইকের উৎপাত হয়েছে এইদিকে। সব উঠতি ইয়াং ছেলে ভালো করে গোঁফ গোজায়নি, জঙ্গলের ভেতর দিয়ে শহরে যাওয়ার শর্টকাট রাস্তা আছে না, সেখান থেকে এখানে তারা আসে ফুর্তি করতে। বিড়ি সিগারেট খায়, আদিবাসীদের সঙ্গে জুটে নেশা ভাঙ করে, তারপরে যে যার ঘরে ফিরে যায়। মাঝে মধ্যে একটু যে বাড়াবাড়ি করে না, তা নয় অবশ্য। ছোট কাকা আচমকাই প্রশ্ন করল, হনুমান যে অস্ত্র কেনা বেচার সঙ্গে যুক্ত ছিল বলে মার্ডার হয়েছিল, কই কাল তো আপনি বললেন না মাস্টারমশাই? মাস্টারমশাই বিরক্ত হলেন। আরে আমি নিজে জানলে তো বলবো। অস্ত্র কেনা বেচা, মার্ডার, যত সব মন গড়া গাল গল্প নন্দীর। লাল তোটিকে ক্রাইম ছবির শুটিংয়ে স্পট করে তুলবেন দেখছি। দেখুন, আপনারা বাইরে থেকে এসেছেন, সঙ্গে আবার একটা বাচ্চা মেয়ে আছে। কি ধারণা হচ্ছে বলুন তো আপনাদের আমাদের সম্পর্কে? বোলারদা জিজ্ঞেস করল, তাহলে হনুমান মারা গেল কি করে মাস্টার স্যার কাকু? মাস্টারমশাই এবার রীতিমতো চটেই গেলেন, গজগজ করলেন। কি আশ্চর্য, সেটা তার ঘরের লোককেই জিজ্ঞেস করো না বাবু। আশ্চর্য, নন্দী সাহেব যা শুরু করেছেন, এরকম করলে তো এখানে লোকই আসবে না। বাইরে থেকে লোকজন এলে দুটো কথা বলে বাঁচি, তাও সহ্য হয় না এনাদের। মাস্টারমশাইয়ের মেজাজ বিগড়েছে দেখে ছোট কাকা আর তাকে ঘাঁটালো না, চা খাওয়ার জন্য ভেতরে আসতে বলল। মাস্টারমশাই মাথা নাড়লেন। না 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 না, এখন আর চা খাবো না। তার চেয়ে আপনারা বরং চলুন আমার বাড়িতে, আমি তো আপনাদের নিতেই এসেছি। মেজাজ হারালো ছোট কাকা। আমরা এখন বন্দি, ওপরের অর্ডার ছাড়া আমাদের বাইরে যাওয়ার উপায় নেই। এভাবে বেড়ানো হয়? সে কি, তার মানে? ছোট কাকা সিকিউরিটির বাড়াবাড়ির কথা বলে জানালো, ভাবছি আজই ব্যাক করব। আপনাদের ওই নন্দী সাহেবই সব গোলমাল পাকিয়েছেন। মাস্টারমশাই বললেন, বুঝেছেন তো, এতক্ষণে বুঝেছেন। উনি সব কিছু নাটের গুরু। কিন্তু এখানে এলেন, জঙ্গল না দেখেই ফিরে যাবেন। আরে নন্দী সাহেবের কথা ছাড়ুন, চলুন চলুন, আমি কথা বলছি ওদের সঙ্গে। মাস্টারমশাই এগিয়ে গেলেন গেটের দিকে, কিন্তু রঘু তখনও গেট আগলে বসে আছে। মাস্টারমশাইয়ের প্রস্তাব শুনেই তার মূর্তি বদলে গেল। কে বলেছে কথা বলতে পারে না? রীতিমতো ঝাঁ ঝাঁ করে উঠল। লক্ষণ তো তবু কথা শুনছিল, এ তো কথা শোনার লোকই নয়। তার সাফ কথা, গেট খোলা যাবে না। মাস্টারমশাইও ছাড়ার লোক নন, সমানে তর্ক চালিয়ে গেলেন। ভেতর থেকে বিবিকে নিয়ে মা বাবাও এসে পড়লেন। বাবা কিছু বললেন না, কিন্তু মা রঘুর দলে যোগ দিলেন। হাতির লাথি আর বন্দুকের গুলি, এই দুটোর থেকে যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। কম্পাউন্ডের ভিতরে বসে সে যত পারে বন জঙ্গল দেখুক সকলে, আবার বাইরে কেন? অনেক লড়ালড়ির পর শেষে স্থির হলো এরা যেতে পারে, কিন্তু শর্ত আছে, রঘু সঙ্গে থাকবে। মাস্টারমশাইয়ের বাড়ি যাওয়ার নাম করে তারা জঙ্গলে হাওয়া খেতে সেঁধিয়ে যাবে, সেটি হচ্ছে না।
এই বলে তারা বারণ করা সত্ত্বেও রঘু মুখের ওপরই শুনিয়ে দিল কাল রাতেই তার জুড়ি লক্ষণকে টের পাইয়ে দিয়েছে যে তারা কি চিজ। হাটে হাঁড়ি ভেঙে যেতে মা চিৎকার করে আকাশ মাথায় করে ফেললেন। চোখ পাকিয়ে অর্ককে বললেন, ঠিক হয়েছে, তোদের উচিত শিক্ষা হয়েছে। আর জঙ্গলে যাওয়ার কথা বলবি? অর্ক বলল, জঙ্গল কোথায়, আমরা তো ড্যামে যাচ্ছিলাম। ওই হলো, রাত বিরেতে জঙ্গলে ঢুকবে? একই ডাকাতে ছেলে মেয়ের পাল্লায় পড়লাম আমি, জীবনটা আমার জ্বলে পুড়ে গেল গো। মুখ থমথম করে উঠল মাস্টার মশাইয়ের। হাত তুলে বললেন, হয়েছে হয়েছে ম্যাডাম, ম্যাডাম আপনার কোনো চিন্তা নাই, আমি আছি, আর কিচ্ছু হবে না। ছোট কাকা আর অর্ক মাকে বোঝাতে লাগলো। চাপের মুখে পড়ে মা নিমরাজি হলেন। গজগজ করতে করতে বাবাকে নিয়ে চলে গেলেন। বাঁচলাম। মনে মনে বাঁচলাম বলে হাঁপ ছেড়ে অর্করা স্টার্ট করতে যাবে, আবার বাধা। বিবি যাচ্ছে দেখে ছোট কাকা দাঁড়িয়ে পড়ল, বলল, তুমি কোথায় যাচ্ছ? বিবি গুটিয়ে গেল। ছোট কাকা গলা তুলল, তুমি যাবে না, তুমি ঘরে থাকবে, মা বাবাকে দেখবে, যাও। এবার বিবির চোখ ছল ছল করে উঠল। মাস্টারমশাই দেখছিলেন তাকে, বললেন, কি ব্যাপার, ও যাবে না? একদম না। মাস্টারমশাই এগিয়ে এসে বিবিকে কাছে টেনে বললেন, সে কি কথা, এই দেখো, আরে আরে ও না গেলে হয়? গণেশ ঠাকুর যদি চলে আসে তাহলে ও ছাড়া কে বাঁচাবে আমায়? না 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 না, ও আমার সঙ্গে যাবে। বিবি আকুল চোখে ছোট কাকার দিকে তাকালো। কথা বলার সাহস নেই। অন্যায়টা যে বেশ গুরুতরই করেছে সে টের পাচ্ছে। ছোট কাকা মুখ ঘুরিয়ে নিল। বোলারদা বলল, এবারের মতো ওকে মাফ করে দিন ছোটকা স্যার। হ্যাঁ, ছেড়ে দাও না ছোটকা, ও আর করবে না। দেখো, এই তুই বল না ছোটকাকে যে আর কখনো তোমার কথার অবাধ্য হব না, বল। বলে অর্ক ঘুরল বিবির দিকে। বিবি কাঁদো কাঁদো মুখে বলল, ছোটকা, ও ছোটকা, আমার অন্যায় হয়েছে গো, আর কখনো হবে না। এতক্ষণে বরফ করল। ছোট কাকা বলল, তাহলে প্রতিজ্ঞা কর। করছি। হ্যাঁ, এরকম বেয়াদপি আর করবি না, মনে থাকে যেন। কথা শেষ করে গেট ঠেলে বাইরে বেরিয়ে ছোট কাকা হন হন করে হাঁটতে শুরু করলো। খুশিতে বিবির মুখ ঝলমল করে উঠল। মাস্টারমশাই কিছুই বুঝতে পারছিলেন না। ভুরু তুলে জানতে চাইলেন, ও কি করেছিল? পাছে বোলারদা আবার ডোবায়, তাই অর্ক বলল, ও সামান্য ব্যাপার, ও কিছু নয়। মাস্টারমশাই আর কৌতূহল দেখালেন না। ও আচ্ছা বলে বিবিকে পেছনে বসিয়ে বাইক স্টার্ট করলেন। ধীরে ধীরে চালিয়ে একটু এগিয়ে ঘাড় ঘুরিয়ে বললেন, আচ্ছা আপনারা আমার পিছন পেছনে আসুন, কোনো তাড়া নাই, সাবধানে আসুন। ছোট কাকা আগে, পেছনে অর্ক আর বোলারদা, তারও কয়েক হাত তফাতে রঘু। বন্দুক হাতে সতর্ক চোখে তাদের পাহারা দিতে দিতে চলেছে। আশেপাশের লোকজন হাঁ করে দেখছিল তাদের। আদিবাসী লোকজনই বেশি, হাতে তাদের ছোট ছোট কুড়ুল। রাতটি কাটার অপেক্ষা দলে দলে বেরিয়ে পড়েছে জঙ্গল কাটতে। শুকনো জমিতে চাষবাসের উপায় নেই, কলকারখানা নেই, তাই বনই তাদের ভরসা। তাদের মুখে অন্ন জোগাতে জোগাতে নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে। মাস্টারমশাই যে বলছিলেন গাছ কাটা কমেছে, কই এই তার নমুনা? অর্কর মনটা ভারী হয়ে এলো। হাঁটতে হাঁটতে বোলারদা বলল, মাস্টার স্যার কাকু আমার উপর রেগে গিয়েছেন। অর্ক হেসে ফেলল, বলল, পাহাড় জঙ্গলের মানুষ একটু রকচটাই হয়। হনুমানকে নিয়ে ঘাঁটিয়েছ, উল্টে তোমাকেই হনুমান বলে দেননি, তোমার ভাগ্য ভালো। এই জন্যই বলি বোলারদা, একটু কম কথা বলো। তুমি আবার কোথায় বলো? বলে তো ছোটকা স্যার। ঠিক আছে, আজ থেকে আমিও বলবো। শুনলে তো লোকটা খাদে পড়ে হাড়গোড় ভেঙেছে, তার জন্য তো তুমিই দায়ী। পুলিশ জানলে আমাদের যাওয়া বা ছাড়বে, তোমাকে নয়। তাহলে তো ভালোই হয়, কদিন জেলের ডাল ভাত চেখে আসবো। ডাল ভাতের সঙ্গে পুলিশের গুঁতোও হজম করতে হবে। লোকটা কে ছিল বলো তো বোলারদা? নরেশ সিং নয় তো? মাস্টার স্যার কাকু যে বললেন সে এখান থেকে পালিয়েছে। মাস্টারমশাই সত্যি বলছেন কিনা তার ঠিক কি আমার কেন জানি না মনে হচ্ছে বোলারদা, ব্যাপারটা এত সহজ নয়, সহজে মিটবে না। মিনিট খানেকের মধ্যে চলে এলো ক্যানেল। সামনেই ছোট কালভার্ট। পেরোলেই মাস্টারমশাইয়ের বাড়ি।
মাস্টারমশাইয়ের গাড়ি উঠে পড়েছে কালভার্টে। ঘাড় ঘুরিয়ে দেখছেন সকলে ঠিকঠাক আসছে কিনা। কালভার্ট ক্রস করে মিনিট 2 লাগলো মাস্টারমশাইয়ের বাড়িতে পৌঁছতে। ফাঁকা মাঠের মধ্যে একটাই বাড়ি, পেছনে দিগন্ত বিস্তৃত মাঠের ওপারে মস্ত বড় পাহাড়ের ক্যানভাস। দেখলেই মনে হয় কি দারুণ। বাড়ির চারপাশে বাউন্ডারি ওয়াল, এক কর্নারে বড় ইঁদারা, সঙ্গে ফুলের বাগান, কয়েকটা গাছ আর ধানের গোলা। বিবিকে নামিয়ে গাড়ি স্ট্যান্ড করে মাস্টারমশাই হাসলেন। এই যে, কেমন বুঝছেন গরিবের কুঠি? ছোট কাকা বলল, কুঠি কই? আরে বাপ রে বাপ, এ তো রীতিমতো রাজপ্রাসাদ। আরে না না না, রাজপ্রাসাদ আগে ছিল, এখন তো ভূতের বাড়ি। সত্যি বাড়িতে লোকজনের সাড়া তেমন মিলল না। জানা গেল মাস্টারমশাইয়ের নিকটজন বলতে কেউ নেই। স্ত্রী ছিলেন, হালে মারা গিয়েছেন। একজন কাজের লোক নিয়ে এত বড় বাড়িতে মাস্টারমশাই একাই থাকেন। বিবি জিজ্ঞেস করল, আপনার ভয় করে না মাস্টার কাকু? চারপাশে তো ফাঁকা মাঠ। মাস্টারমশাই হা হা করে হেসে উঠলেন। ভয়? আরে আমরা গাঁয়ের লোক, ভয় করলে টিকতে পারবো? তবে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন এ বাড়ির চেহারাই আলাদা ছিল। লোকজন, আত্মীয় স্বজন, ঠাকুর চাকর, মুনিশ, গরু ছাগলে বাড়ি একবারে গমগম গমগম করত। তখন তো এখানে ড্যাম হয় নাই, বিস্তর জমি জমা আমাদের। এখন তো কয়েক বিঘা ছাড়া আর কিছুই নাই। শিকারির ছেলেকে তাই মাস্টার বনতে হয়েছে। বলতে বলতে ঘরে গিয়ে 2টো খাটিয়া এনে গাছের ছায়ায় পেতে দিলেন মাস্টারমশাই। নিজেও একটায় বসলেন এবং গল্প জুড়লেন। গল্প হতে হতেই মাস্টারমশাইয়ের কাজের লোকটির দর্শন মিলল। অনেক বয়স, ভুরু পেকে গুটিয়ে গেছে, চেহারায় লালিত্য বলে কিচ্ছু নেই, যেন ঝামা পাথর। কিন্তু কাজে কর্মে দেখা গেল বেশ দড়। ইঁদারা থেকে ঠান্ডা জল তুলে কয়েক মিনিটেই সকলকে চমৎকার শরবত বানিয়ে ধরিয়ে দিল। আস্তে আস্তে রোদ্দুর তেতে উঠছে, সকলেই ঘাম ছিল। এই সময় শরবতটা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। মাস্টারমশাই বললেন, ওর নাম হচ্ছে সনাতন। বাবার আমলের লোকজনদের মধ্যে ওই একজনই টিকে আছে। শিকারে গেলে বাবার সনাতনকে নইলে চলতো না। ছোট কাকা উৎসাহিত হলো, মাস্টারমশাই, আপনার বাবার শিকারের আস্তানাটা একবার দেখাবেন আমাদের? কাল বলছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ঝিলের ধারে জঙ্গলের মধ্যে। বিবি বলল, শিকার বাড়ি? বাহ, বেশ সুন্দর নামটা বললি তো। হ্যাঁ, বিবির ওপর যেটুকু রাগ ছিল তাও চলে গেল ছোট কাকার। শিকার বাড়ি দেখবেন? মাস্টারমশাইয়ের মুখ ঘোর করে এলো। দূরে গাছের ছায়ায় গামছা পেতে বসা রঘুকে দেখিয়ে বললেন, ওই যে আপনাদের পাহারাদার, ও দেবে যেতে। অনেক রাস্তা, কিন্তু গাড়ি ছাড়া যাওয়া মুশকিল হবে। অর্ক বলল, সুসময় কাকু তো বললেন জিপে ফোর্স নিয়ে বন দেখাবেন আমাদের, তখন যাওয়া যাবে না হয়। ছোট কাকার উৎসাহ শেষ। আর ফোর্সে কাজ নেই অর্ক, এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। ওফ, এসব ফোর্স সামলে মন্ত্রীরা যে কি করে বেঁচে থাকেন কে জানে। বোলারদা ঘাড় নেড়ে জুড়ল, যতদিন মন্ত্রী আছে ততদিনই ছোটকা স্যার, তারপরেই হেঁটে হেঁটে বাজার করতে হবে। মাস্টারমশাই বললেন, ঠিক আমার মতো। কি বলো গো? বোলারদা জিভ কাটল। সরি মাস্টার স্যার কাকু, সরি, ভেরি ভেরি সরি সরি। মাস্টারমশাই হাসলেন। মাস্টারের সঙ্গে স্যার, তার উপর কাকু, এ কি ধরনের ডাক তোমার গো? বোলারদা আবার জিভ কাটল। ভেরি ভেরি সরি, আর ডাকবো না, আপনি বড্ড রাগী। মাস্টারমশাই সশব্দে হেসে উঠলেন। বোলারদার পিঠ চাপড়ে বললেন, আরে না 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 না, ডাকবে না কেন? শোনো শোনো শোনো, আমি রাগ করলেও তুমি ডাকবে। আর কথা গড়ালো না।
একদিকে বন্দুকধারী, অন্যদিকে মা। বেশি দেরি করলে সমস্যা বাড়বে ভেবে ছোট কাকা তাড়া দিয়ে সকলকে তুলে দিল। কালভার্ট পর্যন্ত তাদের আগিয়ে দিতে মাস্টারমশাই আর গাড়ি নিলেন না, হেঁটেই গেলেন। ফেরার পথেও বিবি সঙ্গে ছিল তাঁর। বিবির সঙ্গেই বকবক করছিলেন। এটা কি, ওটা কি? বিবিও এটা কি ওটা কি করে মাস্টারমশাইকে সমানে প্রশ্ন করছিল, আর মাস্টারমশাইও হাসি মুখে উত্তর দিচ্ছিলেন। শুনতে শুনতে অর্কর মনে হচ্ছিল মাস্টারমশাইদের সম্পর্কে বিবির ধারণা এবার বোধহয় কিছুটা বদলাবে। সেটাই সে মজা করে বিবিকে শোনাতে যাবে, এমন সময় ঘটে গেল একটা ঘটনা, ভয়ঙ্কর, অবিশ্বাস্য। মাস্টারমশাই বিবিকে নিয়ে তখন সবে কালভার্টে উঠেছেন, হঠাৎ ক্যানেলের ওপার থেকে একটা মোটর বাইক ছুটে এলো। তাতে হেলমেটে মুখ ঢাকা দুজন, একজনের হাতে খোলা রিভলভার। বুক ধড়াস করে উঠল অর্ক। এরা কিছুতেই টুরিস্ট পার্টি হতে পারে না, এদের মতলব খারাপ। হ্যাঁ, ঠিক তাই। কালভার্টের ওপরে উঠে সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। পেছনের সিটে তাগড়া চেহারার যে লোকটি বসেছিল সে মাটি থেকে রুমাল তুলে নেওয়ার মতো মাস্টারমশাইয়ের হাত থেকে বিবিকে ছিনিয়ে তুলে ফেলল গাড়িতে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কয়েক সেকেন্ড কি করবে কেউ ভেবেই পেল না। বিবির চিৎকারে চেতনা ফিরতেই মাস্টারমশাই ছুটে গিয়ে তাদের ধরতে যাবেন, ধুলোয় চারপাশ অন্ধকার করে বিদ্যুৎ গতিতে গাড়িটা মুখ ঘুরিয়ে ড্যামের রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। ছোট কাকা গাড়ির পেছনে ছুটতে ছুটতে চেঁচালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুলি চালাও রঘু, রঘু গুলি চালাও, গুলি চালাও রঘু। আজ কাহনে শুনলেন শুভ মানস ঘোষের কাহিনী শিকার বাড়ি রহস্য, প্রথম পর্ব। অন্তিম পর্বের ডিটেলস পাবেন স্ক্রিনের ওপর, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর ভালো লেগে থাকলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। সাহিত্য দীর্ঘজীবী হোক।